হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। আশা করছি এই ক্লাসটি করার পরে তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আজকে যদি তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া নতুন পড়ো তাহলে অনেক নতুন কিছু জানতে পারবে। এগুলো সাধারণত অনেক জায়গায় স্কিপ করা হয়, তুমি যেখানে পড়তে চাও না কেন এই জিনিসগুলো আসলে পড়ানো হয় না। তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট যেটা দরকার সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং অনেক অজানা কিছু তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ করার পরে জানতে পারবা। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি জিনিস? মনে করো তোমার এখানে একটা বস্তু আছে, তুমি এই বস্তুটাকে গতিশীল করতে চাও। গতিশীল করতে চাওয়ালে কি কি করতে হবে? তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে। তো তুমি যদি গতিশীল করতে চাওয়ার সময় একটা বল প্রয়োগ করো, ওই বস্তুটা কি করবে? যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতে চাইবে, যেই অবস্থানে আছে সে অবস্থানে সে থাকতে চাইবে না। এই জিনিসটাকে এই বস্তুর কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় এই বস্তুর জড়তা। জড়তা অর্থাৎ আমরা যদি কোনো একটা স্থির বস্তুকে বা একটা গতিশীল বস্তুকে আরও বল প্রয়োগ করি তখন ওই বস্তুটা তার আগের অবস্থানেই থাকতে চায়, আগের মতো করেই থাকতে চায়। এই জিনিসটাকে বলা হয় বস্তুর জড়তা। ঠিক একই রকমভাবে তুমি যদি একটা বস্তুকে তুমি যদি ঘোরাতে চাও, মনে করো একটা দড়ির সাহায্যে তুমি একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি ঘোরাতে চাও। ঘোরাতে চাওয়ার সময় এই বস্তুটা যে ঘুরতে না চাইবে, অর্থাৎ ঘুরতে যে বাধা দিবে, ঘুরতে চাইবে না সে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ তুমি একটা বস্তুকে যদি লিনিয়ারলি তুমি বল প্রয়োগ করো, লিনিয়ারলি সরাতে চাও, বস্তুটা যে ধর্মের কারণে তার আগের অবস্থানেই থাকতে চায় তাকে বলা হয় জড়তা। আর একটা বস্তুকে তুমি যখন ঘোরাতে চাও, যেই ধর্মের কারণে ওই বস্তুটা ঠিক আগের অবস্থানেই থাকতে চায়, এই জিনিসটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এটাকে বলা হয় হচ্ছে তোমার জড়তার ভ্রামক। এখন একটা জিনিস দেখো, মনে করো তুমি এখানে আসো, এই বস্তুটা, এই লোকটাকে চিন্তা করো। এই লোকটা তার মাথার উপরে একটা দড়ির সাহায্যে একটা বস্তুকে ঘোরাচ্ছে, দড়ির সাহায্যে একটা বস্তুকে সে ঘোরাচ্ছে। একটু তোমরা আমায় বলো তো, এই বস্তুটা যদি ভারী হয়, এই বস্তুটা যদি ভারী হয়, এই বস্তুটা কি বেশি আগের অবস্থানে থাকতে চাইবে না? মনে করো তুমি একটা হালকা বস্তুকে ধাক্কা দিলা, সেটা তোমাকে যে বাধা দিবে সেটা যে আগের অবস্থানে থাকতে চাইবে। একটা ভারী বস্তুকে তুমি যদি ধাক্কা দাও, সেটাকে আরো বেশি করে আগের অবস্থানে থাকতে চাইবে না? তার মানে একটা ভারী বস্তুর জড়তাটা কি বেশি না? ঠিক একই রকম ভাবে তুমি যদি একটা ভারী বস্তুকে ঘুরাইতে চাও, এই বস্তুটা কি করবে? আরো বেশি বাধা দিবে না? তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জড়তার ভ্রামক, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সেটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস। অর্থাৎ তোমার এম যত বড় হবে, তোমার মাস যত বেশি হবে, তোমার বস্তুটার জড়তা কি তত বেশি না? আবার আরেকটা জিনিস চিন্তা করো, তুমি একটা বস্তুকে, মনে করো যে তুমি একটা বস্তুকে এখানে ঘোরাচ্ছ এত রেডিয়াসের মধ্যে, আর রেডিয়াসের মধ্যে এখানে একটা বস্তুকে ঘোরাচ্ছ। এখানে আছো তুমি, তোমার এক বন্ধু, সেও একই ভরের বস্তুকে, এটা মনে করো যে এম ভর, সেও একই ভরের বস্তুকে ঘোরাচ্ছে কিন্তু একটা বড় দড়ি দিয়ে, একটু বড় দড়ি দিয়ে ঘোরাচ্ছে একই ভরের একটা বস্তু। এটা হচ্ছে বড় আর। কার ঘোরাতে বেশি কষ্ট হবে, কার বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কার বেশি পরিমাণ ব্যাগে ঘোরাতে হবে বলতে পারবা? অবশ্যই যেই বন্ধুটার দড়িটা বড় তার কি বেশি ব্যাগে ঘোরাতে হবে। তার মানে এই দড়ির দৈর্ঘ্য বা এই বিন্দু ভরটার দূরত্ব সেন্টার অফ মাস থেকে যে এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে সেটা থেকে যত দূরে হয়, তোমার কি মোমেন্ট অফ ইনার্শিয়াটা তত বেশি। কিন্তু পরীক্ষালব্ধভাবে প্রমাণিত যে এই দূরত্বের উপর নির্ভরশীলটা, এটা একদম সমানুপাতিক না, এটা হচ্ছে বর্গের সমানুপাতিক ভাবে। এই যে আমি যে সমানুপাতিকগুলো লিখতেছি, এগুলা কিসের দ্বারা প্রমাণিত? যে কোনো ফর্মুলায় আসে কিভাবে জানো? প্রথমে পরীক্ষা করা হয়, ওই পরীক্ষায় যে ডাটাগুলো আমরা পাই তার উপর ভিত্তি করে একটা ফর্মুলা ডেভেলপ করা হয়। আমরা দেখতে পাইছি যে আমরা যখন একটা হালকা বস্তুর তুলনায় একটা ভারী বস্তুকে ঘুরাইতে চাই, তখন আমাদের কি হয়? ঘুরাইতে বেশি পরিশ্রম হয়, ওইটা বেশি আগের অবস্থানে থাকতে চায়, তার মানে ভারী বস্তুর জড়তার ভ্রামক বেশি। আবার যেটার সেন্টার অফ মাস কি দূরে, সেন্টার অফ মাস থেকে যে বস্তুটা দূরে আছে ওই বস্তুটাকে ঘুরাইতেও কি আমাদের বেশি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, তার মানে ওই বস্তুর জড়তার ভ্রামকও বেশি। এটা কিসের সমানুপাতিক? স্কোয়ারের সমানুপাতিক, পরীক্ষালব্ধভাবে প্রমাণিত। তাহলে পরীক্ষালব্ধভাবে আমরা জড়তার ভ্রামক কি দেখতেছি? আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম আর স্কোয়ার। এটা আমাদের কি জড়তার ভ্রামকের ফর্মুলা।
এই একটা ফর্মুলা দিয়ে আমরা যত প্রকার জড়তার ভ্রামক আছে, হলো সিলিন্ডার বলো, হলো স্ফিয়ার বলো, নিরেট স্ফিয়ার বলো, সব কিছুই আমরা কিন্তু নির্ণয় করব। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার একটা ফর্মুলাই আমরা পাচ্ছি, যেটা হচ্ছে এম আর স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, মোমেন্ট অফ ইনারশিয়া এটা কি স্কেলার নাকি ভেক্টর? এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, রাইট? আমরা যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া একটা স্কেলার কোয়ান্টিটি, আমাদের আরেকটা জিনিস ইজি হয়ে গেল না এখানে? মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এখানে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল না? সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হইলে আমাদের এখানে কি করতে হতো? ভেক্টর যোগ করতে হতো। যেহেতু এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কি স্কেলার রাশি, তাই আমাদের কি করতে হয় এখানে? কি করে নাম দিয়েছে বলতে আম্মা নাই করো না, আম্মা বাজারে গেছে, না তো ক্লাস নিতেছে যে লিখ কথা কইতেছি না। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু আমাদের স্কেলার রাশি, তার মানে আমাদের আর ভেক্টর সাম করতে হইতেছে না। অর্থাৎ মনে করো যে এখানে একটা এক্সিস আছে যার অ্যাবাউটে আমরা রোটেশন করাচ্ছি, এবং এখানে একটা পয়েন্ট মাস আছে যেটা হচ্ছে আমাদের m1 ভরের একটা পয়েন্ট মাস, m1 ভরের। এখানে মনে করো যে আরেকটা বস্তু আছে সেটা হচ্ছে m2 ভরের, m2 ভরের আরেকটা মাস আছে m2 ভরের। এটা হচ্ছে m1 ভরের আর একটা হচ্ছে m2 ভরের। এটা হচ্ছে r1 দূরত্বে আছে, এটা হচ্ছে r2 দূরত্বে আছে। তাহলে এই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আলাদা আলাদাভাবে আমাদের এই দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। কেন আমরা এটা করতে পারতেছি? কারণ আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আর আমরা কি জানি স্কেলার কোয়ান্টিটি কি করা যায়? স্কেলার কোয়ান্টিটি কিন্তু আমাদের নর্মাল যোগই করা যায়। তার মানে এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আই ইকুয়ালস টু হবে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার। যেহেতু এটা কি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিকে আমরা এভাবে যোগ করতে পারি, যেমন 2 প্লাস 3 ইকুয়ালস টু 5। কিন্তু এটা যদি ভেক্টর হইতো তখন আমাদের কিন্তু এই ফর্মুলা খাটতো না, তখন কিন্তু আমাদের ভেক্টর সাম করতে হইতো। আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা, রাইট? যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাই আমরা এইরকম সামটাই করতে পারতেছি। এখন চলো আমরা এই কনসেপ্ট থেকে কিছু প্রবলেম সলভ করি। মনে করো আমার এখানে একটা চতুর্ভুজ আছে বা একটা বর্গক্ষেত্র আছে যার চার কোণায় চারটা মাছ বা বিন্দু ভর আছে। মনে করো সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ এ। এটা হচ্ছে একটা ভর, এটা হচ্ছে একটা ভর, এটা হচ্ছে একটা ভর, এটা একটা ভর। সবগুলো ভরের ভর কত? এম। সবগুলো ভরই এম ভরের। আমি বললাম যে এই ভরটার সাপেক্ষে রোটেশন বের করো, এই ভরটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। দেখো তো তোমরা কি ফিল করতে পারো কিনা এই জিনিসটা কিভাবে ঘুরবে? আমার এই কলমটা যেখানে আছে এই কলমের এক্সিসে ঘুরবে না? এই কলমের এক্সিসে পুরোটা ঘুরবে না? কিরকম ভাবে? মনে করো চতুর্ভুজটা আমার ক্যালকুলেটর, এইভাবে ঘুরবে না? এটাই তো আমাদের এক্সিস, এখন এটাই আমাদের এক্সিস না? তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান কি জানি? সবগুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া কি জানি? মোমেন্ট অফ ইনার্শিয়া, এই সিস্টেমটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এই এক্সিসের সাপেক্ষে কি সবগুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল, রাইট? তাহলে আমাদের টোটাল সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? সবগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। এই প্রথমটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? প্রথমটা কোথায় আছে বলো তো? প্রথমটা কিন্তু একদম এক্সিসের উপরে আছে, একদম কি তোমার এক্সিসের উপরে আছে। তো এক্সিস থেকে এটা দূরত্ব কত? 0। তার মানে প্রথমটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে m0 স্কোয়ার। এটার জন্য এটা এক্সিস থেকে কতটা দূরে আছে? এটা হচ্ছে আমার কলমটা, হচ্ছে আমার এক্সিস থেকে দূরে আছে হলো এ পরিমাণ, রাইট? এটা হচ্ছে আমার এক্সিস থেকে দূরে আছে এ পরিমাণ। তাহলে দ্বিতীয়টার জন্য এম এ স্কোয়ার, এটার জন্য কতটুকু? এটাও কি এ দূরত্বে আছে, তার মানে এটার জন্য কি এম এ স্কোয়ার প্লাস এটা কত দূরে আছে? এটা আমার এক্সিস, এই যে আমার কলমটা হলো আমার এক্সিস, বুঝতে পারছো? কলমটা থেকে কত দূরে আছে? এই যে কর্ণ পরিমাণ দূরে আছে, কর্ণের পরিমাণ দৈর্ঘ্য কত? √2a, রাইট? তাহলে m √2a হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সাম করি তাহলে এখানে পাবো 2m স্কোয়ার প্লাস এখানেও আমরা পাবো 2m a স্কোয়ার। তার মানে পুরো সিস্টেমটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কত পাচ্ছি? 4m স্কোয়ার, রাইট? 4m স্কোয়ার। দেখো এই চিত্রটা কিন্তু একটা 2D সারফেসে আঁকা, এই খাতাটাকে একটা 2D। কিন্তু আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে এটার সেন্টার অফ মাস বা তোমার ভরকেন্দ্র যেটা আছে, ভরকেন্দ্র যেটা না, আমি যেটা বলতেছি আর কি, যে কোন এক্সিসের সাপেক্ষে এটা রোটেট হচ্ছে, কোন এক্সিসের সাপেক্ষে সেটা রোটেট হচ্ছে, সেটা হচ্ছে এই এক্সিসটা।
সেটা হচ্ছে এই কলমটা যে এক্সিসে, মানে এই খাতা থেকে উপরের দিকে, মনে করো এটাকে জেড এক্সিস কল্পনা করতে পারো, জেড এক্সিসে খাতা থেকে উপরের দিকে এই এক্সিসের সাপেক্ষে। এখন আমি যদি এই সিস্টেমটারই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, কিন্তু অন্য একটা এক্সিসের সাপেক্ষে আমি এখন নির্ণয় করব। চারটা মাসই আছে এখানে, চারটা পয়েন্ট ভরই আছে, কিন্তু আমি এবার এই কর্ণের সাপেক্ষে নির্ণয় করব, এই কর্ণের এক্সিসের সাপেক্ষে। মানে এখন আমার এক্সিসটা হচ্ছে এই কলমটা, আর এই বস্তুটা এইভাবে ঘুরতেছে লাইক দিস। আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার কর্ণের সাপেক্ষে। এই যে আমার দুইটা পয়েন্ট আমার হচ্ছে কর্ণ, একটু জুম আউট করি দাঁড়াও, দেখো এই যে এটা হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণের সাপেক্ষে ঘুরতেছে, এই কর্ণের সাপেক্ষে ঘুরতেছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, এই এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে। এই এক্সিসটা কোনটা? এইটা। একটু আগের এক্সিসটা কোনটা ছিল? এই তল থেকে লম্ব। আর এখন এক্সিসটা কোনটা? এই তলের উপর, রাইট? তাহলে এটার জন্য কি সবগুলার কি মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলটা হবে কি আমাদের পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া? দেখো তো এই রেখাটা থেকে কত লম্ব দূরত্বে আছে? এই যে আরটা কিন্তু আমাদের সবচেয়ে স্মল ডিস্টেন্স একটা মাসের ওই অ্যাঙ্গেল অফ রোটেশন, মানে যে এক্সিস সাপেক্ষে রোটেশন হচ্ছে ওই এক্সিস থেকে সর্বনিম্ন যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের ওইটা ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা কত আমাদের? √2a ডিভাইডেড বাই পুরাটা কর্ণের দৈর্ঘ্য কত? √2a। তাহলে এটা কত? √2a ডিভাইড বাই 2, তার মানে a/√2। এটাও কত দূরে আছে? a/√2। আর এই দুইটা মাস কিসের উপর আছে? এক্সিসের উপরে। ওই দুটার জন্য তো মোমেন্ট অফ ইনার্শিয়া 0 হয়ে যাবে, কারণ দুইটা কি এক্সিসের উপরে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি পাচ্ছি? m 0² প্লাস m 0² প্লাস m a/√2 হোল স্কয়ার প্লাস m a/√2 হোল স্কয়ার, রাইট? এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, m a² ডিভাইডেড বাই 2 প্লাস m a² ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ m a²। এটা কি কোন অক্ষের সাপেক্ষে? আমাদের এই কর্ণের সাপেক্ষে। কর্ণের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, কর্ণের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে। একটু আগেটা কেমনে ঘুরছিল? এই অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে, একটু আগেটা এইভাবে ঘুরতেছিল, আর এখন একটা এইভাবে ঘুরতেছে। মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সময় তোমার যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে কোন এক্সিসের সাপেক্ষে রোটেট হচ্ছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল HW, সেটা হচ্ছে এই সিস্টেমটাই, এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা বিন্দুঘর। এখন এই এক্সি এর সাপেক্ষে, এই এক্সি এর সাপেক্ষে রোটেট হচ্ছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে অবশ্যই জানাবা হচ্ছে আমার ইমেইলে সেন্ড করবা। ইমেলটা হচ্ছে sarwar.hossain1324@gmail.com। এই জিমেলে তোমরা এই আমাদের এই আজকের ক্লাসটায় যে যেই প্রবলেমগুলো দেবো, যে যে হোমওয়ার্কগুলো দেবো সবগুলোই করে সেন্ড করার চেষ্টা করবা। এখন এটা কিভাবে ঘুরতেছে? এই যে এই এক্সের সাপেক্ষে এইভাবে, কোন এক্সের সাপেক্ষে রোটেট হচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আচ্ছা, অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো আগে অ্যানিমেটেড ক্লাস দিতেন, কেন আজকে খাতা কলমে পড়াচ্ছেন? এটাই আজকে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হচ্ছে খাতা কলমে পড়াচ্ছি। আশা করতেছি আজকের এই ক্লাসে তোমরা যেই জিনিসগুলো জানো না, অনেক বিষয় এরকম পড়াবো যেগুলো তোমরা অলরেডি জানো না বা জানলেও প্রুভ করা জানো না। এই সবগুলো বিষয় কিন্তু আজকের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার যে প্রকৃত ফিল, যে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি, কোন এক্সিসের সাপেক্ষে রোটেট হচ্ছে, সবগুলো বিষয় আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমাদের সবার ভালো লাগতেছে। আর যদি ভালো লাগে অবশ্যই দেখো এই ক্লাসগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। হ্যাঁ, আমি কিন্তু চাইলে একটা কোর্স খুলে একটা কোর্স লঞ্চ করে সেখানে ACC ব্যাচ 21 22 এদেরকে পড়াইতে পারবো, তাই না? তোমাদেরকে ফ্রিতে কেন দিচ্ছি? কারণ হচ্ছে তোমরা যেন একটা জিনিস জানতে পারো, যে জিনিসটা জানো না এই জিনিসটা যেন শিখতে পারো, আর শিখে যেন আমার জন্য দোয়া করতে পারো। এই কারণে তোমরা এই ক্লাসটা আমার দাবি থাকবে তোমাদের প্রতি যে তোমাদের কমপক্ষে তোমার 2 জন বন্ধুকে তুমি এই ক্লাসটা শেয়ার করবা। তোমার 2 জন বন্ধুকে তুমি ইনবক্সে এই ক্লাসটা সাজেস্ট করবা যে এই ক্লাসটা কর মোমেন্ট অফ ইনার্শিয়ার, দেখবে যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথাটা রাখবা। আর যদি এই ক্লাসটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার একবার কমেন্টে জানিও, আমি তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন এতক্ষণ তো আমরা কিসের জন্য দেখলাম? এতক্ষণ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম বিন্দু ভরের জন্য, রাইট? মনে করো এখানে একটা এক্সিস আছে, ওই এক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা পয়েন্ট মাস আছে, এটার জন্য আমরা এতক্ষণ মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম। কিন্তু যদি এরকম হয় যে এটা আমাদের বিন্দু ভর না, মনে করো এখানে আমরা রোটেট করতেছি, এটা আমাদের এক্সিস, কিন্তু আমাদের এরকম একটা কন্টিনিউয়াস মাস আছে, অর্থাৎ এটা পুরোটাই কি একটা সলিড, পুরোটাই একটা সলিড। এরকম কন্টিনিউয়াস মাসের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে নির্ণয় করব? দেখো তো, মনে করো এখানে একটা রিং আছে। রিং বলতে তো তোমরা সবাই চিনো, হাতের রিং,
বিয়ের রিং, এঙ্গেজমেন্টের রিং, গার্লফ্রেন্ডকে দেওয়ার রিং, ওই রিংগুলোর মধ্যে কি থাকে, ফাঁকা থাকে, ফাঁপা, পুরোটা ফাঁপা, শুধু সাইডে কি থাকে, হাতের চুড়ির মতো শুধু সাইডে সব মাছ থাকে। তো এটা কি কোনো পয়েন্ট মাছ? এটা কি কোনো পয়েন্ট মাছ? না, এটা তো কোনো পয়েন্ট মাছ না, এটা কন্টিনিউয়াস মাছ। দেখো এটা কি পুরোটা জুড়েই কি এটার মাস ডিস্ট্রিবিউটেড আছে, রাইট? তো এইটার ক্ষেত্রে আমরা মুভমেন্ট অফ ইনার্শিয়া কেমন নির্ণয় করবো? এটার ক্ষেত্রে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। দেখো সবগুলা মাসই এখানে কিসে আছে, আর ডিস্টেন্সে আছে। আমি যদি এখান থেকে ক্ষুদ্র একটা ডিস্টেন্স কেটে নিই, যেটাকে আমি নাম দিই DM1, এখন আরেকটা ক্ষুদ্র একটা ডিস্টেন্স কেটে নিই, যেটার নাম হচ্ছে DM2, এদিকে আরেকটা একটা ক্ষুদ্র ডিস্টেন্স কেটে নিই, যেটার নাম হচ্ছে DM3। এইভাবে আমি পুরোটাকে n সংখ্যক, মনে করো ইনফিনিটি সংখ্যক কি ক্ষুদ্র ক্ষুদ্র ভরে ভাগ করে ফেললাম। তাইলে এই DM1 যেই কথা আমার, এই যে এটা কি সেম কথা না? মনে করো আর ডিস্টেন্সে আমার DM1 আছে, সেম কথা না? DM2 যেই কথা, এরকম আরেকটা সেটাও আর ডিস্টেন্সে DM2 আছে, রাইট? সেম কথা না? তো আমি কি বলছি, আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের স্কেলার। তার মানে আমরা যদি সবগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করি, আমরা কি পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাচ্ছি না? একটু আগে যেরকম করছিলাম আমরা, যে সবগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করছি, আমরা পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছি। একই রকমভাবে এখানেও আমরা সবগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করলে আমরা সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। দ্যাট ইজ, যদি আমরা পুরো সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ এই রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাই, তাহলে এখান থেকে আইটা কি হবে, সবগুলো মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। দ্যাট ইজ DM1 আর স্কোয়ার প্লাস DM2 আর স্কোয়ার প্লাস DM3 মানে ক্ষুদ্র মাস। এই যে এই ক্ষুদ্র অংশের মাসটার ভর কত, ক্ষুদ্র অংশের ভরটা কত, DM3 আর স্কোয়ার, এভাবে কত পর্যন্ত চলবে, আপ টু ইনফিনিটি, রাইট? এখন দেখো তো সবগুলা থেকে আর স্কোয়ার আমরা কমন নিতে পারি কিনা, এবং সবগুলা কি থাকে, DM1 প্লাস DM2 প্লাস DM3, এরকম ইনফিনিটি পর্যন্ত আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে বা যোগ করতে হবে। আর যোগটাকেই আমরা কি বলি, ইন্টিগ্রেশন বলি। তো এটাকে সামেশন আকারে প্রকাশ করতে পারি, I স্টার্ট 1 থেকে I ইনফিনিটি পর্যন্ত, রাইট? আমরা DMI কে ক্যালকুলেট করব, যোগ করব, রাইট? তো এটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে কিভাবে প্রকাশ করতে পারি, ইন্টিগ্রেট DM আর স্কোয়ার কত দিয়ে কত, I ইকুয়ালস টু 1 থেকে I ইকুয়ালস টু ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা ফর্মুলায় পাচ্ছি, যেটা হচ্ছে I ইকুয়ালস টু ইন্টিগ্রাল DM আর স্কোয়ার, রাইট? এই একটা ফর্মুলায় পাচ্ছি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস মাসের জন্য। একটু আগে আমরা পয়েন্ট মাসের জন্য ক্যালকুলেট করছি, এখন কন্টিনিউয়াস মাসের জন্য ক্যালকুলেট করব। ওকে, এখন আস্তে আস্তে আমরা সবগুলোর জন্য ক্যালকুলেট করব, সবগুলোর জন্য ইন্টিগ্রেট করে বের করব। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিসটা আজকে ফিল করতে পারতেছো। অবশ্যই যদি ফিল করে থাকো আমার কমেন্টে জানিও যে আসলে ভাইয়া ক্লাসটা ভালো লাগছে। আর খাতা কলমে পড়ানোর আরেকটা মজা আছে, সেটা হচ্ছে আলাদা একটা ফিল পাওয়া যায় যে না পড়তেছি। আর ক্লাসটা যেহেতু 1080p-তে রেকর্ড হচ্ছে, আশা করি তোমাদের দেখারও কোনো সমস্যা হবে না, সবগুলো HD ক্লিয়ারই তোমরা দেখতে পারবে। দেখো এখন চলো আমরা ইন্টিগ্রেট করে এই রিংয়ের জন্যই আমরা বের করে ফেলি। এই রিংয়ের জন্য কি হবে, মনে করো এখানে আমাদের একটা রিং আছে, ইন্টিগ্রেশনটা কেমনে করতে হয় এই জিনিসটা একটু বোঝো। এটা আমাদের কি রিং, তো রিংয়ের কি থাকে, সব মাস কি থাকে, সাইডে থাকে, সব মাস কি থাকে, সাইডে ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে আমরা এখন কি নির্ণয় করতেছি, MOI মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিং, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিং নির্ণয় করতেছি। তো আমাদের ফর্মুলা তো একটাই, ফর্মুলা কি আমাদের, I ইকুয়ালস টু ইন্টিগ্রাল DM আর স্কোয়ার, রাইট? আর I ইকুয়ালস টু ইন্টিগ্রাল DM আর স্কোয়ার। তো আমাদের কি লাগবে, একটা ক্ষুদ্র অংশ আমাদের কেটে নিতে হবে, আগে একটা ক্ষুদ্র অংশ কেটে নিতে হবে, ওই ক্ষুদ্র অংশের ভরটা লাগবে আমাদের DM, ওই ক্ষুদ্র অংশের ভর আমাদের DMটা আমাদের আগে লাগবে। তাইলে দেখো তো এখানে এই যে এটার পুরাটা মাস যদি M হয়, টোটাল ভর M টোটাল, পুরাটার ভর যদি M হয়, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু ভর থাকবে, বা মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি কত থাকবে একক দৈর্ঘ্যে ভর, বা তুমি যদি সিগমা নাম দাও, এটা সিগমা ইজ টু কি থাকবে, M/L, M/2πr, রাইট? 2πr। দেখো যদি ব্যাসার্ধটা r হয়, তাহলে এখানে পরিধি কত আছে, 2πr, পরিধি কত আছে 2πr, রাইট? পরিধি 2πr আছে, 2πr এ ভর আছে কত, M, 2πr এ ভর আছে কত, M। তাহলে একক দৈর্ঘ্যে ভর আছে কত, M/2πr, ঐকিক নামে করো, একক দৈর্ঘ্যে ভর আছে কত, M/2πr, রাইট? 2πr এ ভর আছে M, একক দৈর্ঘ্যে ভর আছে M/2πr, রাইট? তাহলে এই DM দৈর্ঘ্যে কতটুকু ভর থাকবে, এই DM এর যে দৈর্ঘ্য আছে, এই DM এর দৈর্ঘ্যে আমি নাম দিলাম হচ্ছে dx,
এর দৈর্ঘ্য ইন্টু এই সিগমা, তাহলে তো আমরা ডিএম পেয়ে যাচ্ছি। তো আমাদের ডিএমটা কি, এম বাই 2πr ইন্টু কি আমাদের ডিএক্স, রাইট? এই ডিএক্স এর দূরত্ব, পুরা পরিধির ভর হচ্ছে এম, তাইলে এই ডিএক্স এর ভর কি হবে, এম বাই 2πr ইন্টু ডিএক্স। তোমরা ঐকিক নিয়মে করো, তোমরা একই আনসার পাবা, এম বাই 2πr ইন্টু ডিএক্স। এখন আমাদের ডিএক্সটাকে নির্ণয় করতে হবে। ডিএক্সটাকে এই ক্ষুদ্র দূরত্ব, মনে করো আমি থিটা ডিস্টেন্সে নিলাম, এই যে ডিএমটা এই ডিএক্সটা নিলাম, এটা আমরা থিটা ডিস্টেন্সে নিলাম। আর এই ডিএক্স এর যে কেন্দ্রের উৎপন্ন কোণ সেটা হচ্ছে ডি থিটা, কেন্দ্রের উৎপন্ন কোণটা ডি থিটা। তাইলে তোমরা নবম দশম শ্রেণী থেকে জানতা যে এই যে এখানে কি এটা আর্ক তৈরি করছে না, এই আর্কের দৈর্ঘ্যটা কত হবে, এস ইকোয়ালস টু আর্কের দৈর্ঘ্য ইকোয়ালস টু হচ্ছে আর থিটা, রাইট? এখানে আর কি ছিল, ব্যাসার্ধ, থিটা কি ছিল, কেন্দ্রের উৎপন্ন কোণ, দ্যাট ইজ এখানে ব্যাসার্ধ কত আর কেন্দ্রের উৎপন্ন কোণ কত, ডি থিটা। তাইলে আমরা আমাদের ডিএক্স কত পাচ্ছি, ডিএক্স পাচ্ছি হচ্ছে আমাদের আর ডি থিটা, এটা কি আমাদের এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য। ডিএক্সটার মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, এখানে ডিএম ইকুয়ালস টু এম বাই 2πr ইন্টু আর ডি থিটা, রাইট? 2πr ইন্টু আর ডি থিটা, আর কাটা, তাহলে আমাদের ডিএম সমান সমান কি এম বাই 2π ইন্টু ডি থিটা। এই মানটা এখানে বসাও, ইন্টিগ্রাল এম বাই 2π আর স্কোয়ার ইন্টু ডি থিটা। এখানে ধ্রুবক কোনগুলা, সবগুলাই ধ্রুবক, ডি থিটা বাদে। তাইলে আমরা এখানে কি পাবো, এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2π ইন্টিগ্রাল ডি থিটা। এখন লিমিটটা কতটুকু, লিমিট কত থেকে কত হইলে তুমি পুরাটা রিং পাওয়া যাবা। দেখো থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু 2π পর্যন্ত ইন্টিগ্রাল করলেই তুমি কিন্তু এই যে এই ক্ষুদ্র অংশের জন্য, এই ক্ষুদ্র অংশের জন্য, এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ, এভাবে কিন্তু পুরাটার জন্য তুমি ইন্টিগ্রাল করে ফেলতেছো এবং তুমি সম্পূর্ণ আনসারটা পেয়ে যাবা। তাহলে তুমি ইন্টিগ্রেশন করবা হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত, রাইট? 0 থেকে 2π পর্যন্ত। তাহলে 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রাল করলে এটার মান কত আসবে, 2π। তার মানে এম আর স্কোয়ার ডিভাইড বাই 2π ইন্টু এটার ইন্টিগ্রালের মান কত আসবে, 2π। 2π কাটা, আমাদের এই রিং এর জন্য, একটা রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসতেছে, এম আর স্কোয়ার। বুঝতে পারছো, একটা রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি আসতেছে, এম আর স্কোয়ার। এখন তোমরা তো কেউ জিজ্ঞেস করো না যে ভাইয়া এটা রিং এর কোন এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করছি। এটা ভাই আমরা এই যে লম্ব এক্সিসটা আছে এই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি। দাঁড়াও আমি একটা ক্যালকুলেটর দিয়ে বোঝাচ্ছি। এই যে এই ক্যালকুলেটরে যে লম্ব এক্সিসটা আছে, এখান থেকে মনে করো যে লম্ব এক্সিস, এই এক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি। অর্থাৎ এই রিংটা আমাদের এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। হাতের কাছে একটা চাবি নাই বা যে চুরি নাই, তাহলে আমি বুঝাইতে পারতাম। এই যে এইভাবে ঘুরতেছে, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে ঘুরতেছে। হাতে একটা চুরি নিয়ে এইভাবে ঘুরাইতে পারো, এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। ওকে, এখন আমরা দুইটা থিওরিম শিখব, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্যটা কি, মনে করো তোমার এখানে একটা কি আছে, একটা আয়তক্ষেত্র আছে, এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, আর এটা নিচের দিকে যাচ্ছে, এটা মনে করো জেড অক্ষ। জেড অক্ষটা কিরকম, এই কেন্দ্র থেকে ঠিক উপরের দিকে, রাইট? কেন্দ্র থেকে ঠিক উপরের দিকে, রাইট? এটা কি আমাদের জেড অক্ষ। আমাদের লম্ব অক্ষ উপপাদ্যটা বলে যে তোমার এই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই এক্স প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই দুইটা হচ্ছে এই দুই অক্ষের ছেদবিন্দুগামী এবং এর উপর লম্ব যে অক্ষটা আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ জেড এক্স এর সাপেক্ষে। ব্যাপারটা একটু ফিল করো। দেখো এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষ কোন দিকে, এই দিকে, আমার কলমটা যেদিকে এটা কি এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাপেক্ষে রোটেশন কিরকম ভাবে হবে, এইরকম ভাবে। এক্স অক্ষের সাপেক্ষে রোটেশন কিরকম ভাবে হবে, এইরকম ভাবে। ওয়াই এক্স এর সাপেক্ষে রোটেশন কিরকম হবে, ওয়াই এক্স এর সাপেক্ষে, ওয়াই অ্যাক্সিস এইটা, ওয়াই এক্স এর সাপেক্ষে রোটেশন কিরকম ভাবে হবে, এইরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, রাইট? এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেশন কিরকম হবে, এরকম ভাবে। আশা করি বুঝতে পারতেছো। তার মানে এইরকম ভাবে, এই যে ওয়াই অক্ষ এটা, এইরকম ভাবে রোটেশন, আর এক্স অক্ষ এটা, মানে এইরকম ভাবে লম্বালম্বি ভাবে রোটেশন। এই দুটো রোটেশনের যোগফল কোনটা হবে, এই দুটার কেন্দ্রগামী এবং এই রোটেশনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু হাতে একটা ক্যালকুলেটর নিয়ে তুমি যদি ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করো, একটু
একটু তুমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো, তখনই কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ এই অক্ষ এবং এই অক্ষ, এই দুটো অক্ষের সামেশন কোনটা? এই অক্ষ। বুঝতে পারছো? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, ওইটা আমাদের কি বলে? মনে করো এখানে আরেকটা চতুর্ভুজ আছে যেটার সেন্টার অফ মাস দিয়ে, সেন্টার অফ মাস, এটা হচ্ছে সেন্টার অফ মাস, সিওএম, সেন্টার অফ মাস দিয়ে একটা এক্সিস আছে যেটার সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি। এটা হচ্ছে আমাদের আইসিওএম, সেন্টার অফ মাস দিয়ে একটা এক্সিস আছে যার সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি। এটা হচ্ছে এই যে এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতেছে। সেন্টার অফ মাস দিয়ে যেই এক্সিসটা গেছে ওই এক্সিস সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি। তো এর সমান্তরালে আরেকটা এক্সিস মনে করো এখানে আছে, সেন্টার অফ মাসের সাপেক্ষে তো আমরা এটা জানতাম। এর সমান্তরালে আরেকটা এক্সিস আছে, ওইটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক, ওইটার সাপেক্ষে কেমনে ঘুরবে? এইভাবে ঘুরবে। ওইটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক যেটা আমরা নির্ণয় করব, এই এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? আই এক্স মনে করো। এই এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? ওই সেন্টার অফ মাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আইসিওএম প্লাস এ এক্সিসের টোটাল মাস ইন্টু এ এক্সিস কতটুকু দূরে আছে, এইচ ডিস্টেন্সে থাকলে এইচ স্কোয়ার। বুঝতে পারছো? সেন্টার অফ মাসগামী একটা এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামক, হ্যাঁ, ওইটা থেকে সমান্তরালে, ওইটার সমান্তরালে আরেকটা এক্সিস আছে, ওইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে ওই সেন্টার অফ মাসগামী এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওই এক্সিসের দূরত্ব প্লাস ওই এক্সিসের দূরত্বের স্কোয়ার ইন্টু এম। আশা করি বুঝতে পারছো, টোটাল মাস ইন্টু ওই এক্সিসের দূরত্বের স্কোয়ার। এই দুটো হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া উপপাদ্য। এখন আমরা একটা জিনিস শিখব, কয়েকটা জিনিস শিখব। দেখো এখানে আমাদের একটা রিং আছে, রিং, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিং। এখানে আমাদের একটা রিং আছে, এই রিং এর যে লম্বা এক্সিসটা আছে, এই যে কলমটা হচ্ছে এক্সিস, এই এক্সিস সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি। এভাবে বস্তুটা ঘুরতেছে, এভাবেই বস্তুটা ঘুরতেছে, এটার জড়তার ভ্রামক আমরা জানি। দাঁড়াও একটা গোলাকার একটা কোনো বস্তু দিয়ে বসে দেখো, মনে করো এটা আমাদের রিং, এটার এ এক্সিস সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি, এ এক্সিস সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি। আমরা চাই যে এটার এই যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে, এই যে এরকম অথবা এইরকম, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে। তাইলে যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করি, মনে করি এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি? দুইটাই কি? যে কোনো একটা ব্যাস, সাধারণ ব্যাস। এক্স অক্ষের সাপেক্ষে কেমনে ঘুরতেছে? এক্স অক্ষের সাপেক্ষে এমনে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, রাইট। ওয়াই অক্ষের সাপেক্ষে কেমনে ঘুরতেছে? ওয়াই অক্ষের সাপেক্ষে এমনে ঘুরতেছে, রাইট। তাহলে এই দুইটা এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এই দুইটার যোগফল কি হবে? এই দুইটার কেন্দ্র, এই দুইটার ছেদবিন্দু এবং এর লম্বভাবে গমনকারী এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে এই এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? ওই দুটো এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। দ্যাট ইজ আই সেন্টার অফ মাসের যে লম্বভাবে আছে, মানে জেড এক্সিস কল্পনা করতে পারো, যেটা লম্বের দিকের যে এক্সিসটা সেটা হচ্ছে জেড এক্সিস, সেটা হবে হচ্ছে আমাদের আই এক্স প্লাস আই ওয়াই, যেটা হচ্ছে যে কোনো ব্যাসের সাপেক্ষে, একটা রিংয়ের যে কোনো ব্যাসের সাপেক্ষে। তার মানে আমরা আই এক্স সমান সমান আই ওয়াই, সেটা আমরা কি পাবো? আই সেন্টার অফ মাস ডিভাইডেড বাই 2, কারণ আই এক্স আর আই তো সমান, আই এক্স আর আই ওয়াই তো সমান, দুইটা কি একই ব্যাস। একটা ভিতরে ব্যাস কি সবসময় সমান হয় না? ওই রকম দুইটা ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কি সমান হবে। তাহলে এই আই যে কোনো ব্যাস, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? সেন্টার অফ মাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কত ছিল? এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, যে কোনো ব্যাসের সাপেক্ষে। এখন আমরা আবার রিংয়েরই সেন্টার অফ মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, যেটা হচ্ছে এখানে একটা রিং আছে, এটার এই এক্সিস এর সাপেক্ষে সেটা ঘুরবে, এই এক্স এর সাপেক্ষে ঘুরবে। কেমনে? মনে করো এটা আমাদের রিং, এই এক্স এর সাপেক্ষে ঘুরবে, এই যে এই এক্সিস এর সাপেক্ষে ঘুরতেছে, এই এক্স এর সাপেক্ষে ঘুরবে। ওইটা কিরকম? এটা হাত পাখার মতো, এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এটা কেমনে হবে বলতো? এটা আমরা প্রথমে জানি এই সেন্টার অফ মাসগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই সেন্টার অফ মাসগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, যেটা হচ্ছে আমার এম আর স্কোয়ার বাই 2, ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা ছিল এম আর স্কোয়ার বাই 2 সেন্টার অফ মাসগামী। তাহলে এটা কি? এটার সমান্তরাল না? এটা ছিল সেন্টার অফ মাসগামী, যেটা ছিল আমাদের ওয়াই অক্ষ, ওইটার সাপেক্ষে কি ছিল? এম আর স্কোয়ার বাই 2। তাহলে এটা কি? এটার সমান্তরাল না? কতটুকু ডিস্টেন্স আছে? আর ডিস্টেন্সে।
তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? আই ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এম ইন্টু কতটুকু দূরে আছে আর স্কোয়ার। কি এটা? সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা দিয়ে আমরা পাবো 3/2 এম আর স্কোয়ার, অর্থাৎ একটা চাবি, একটা ওই যে কি বলে এটাকে, চুরি, একটা চুরি বা রিংকে তুমি যদি একটা হাত পাকার মতো ঘোরাও তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? 3/2 এম আর স্কোয়ার। দেখো এগুলো কিন্তু মুখস্থ করতে হইতেছে না, এগুলা কিন্তু তোমার মুখস্থ করতে হইতেছে না। তুমি যদি একটা পারো তাহলেই কিন্তু তুমি বাকিগুলো অটোমেটিকলি পারতেছো, বুঝছো? একটা পারলেই কিন্তু বাকিগুলো অটোমেটিকলি পারা যায়। দেখো তুমি যদি এম আর স্কোয়ার জানতা যে রিংয়েরটা এম আর স্কোয়ার, তুমি কিন্তু সেখান থেকে যে কোনো ব্যাসের সাপেক্ষে নির্ণয় করতে পারতা, এবং যে কোনো ওই যে হাত পাখার ক্ষেত্রটা তুমি নির্ণয় করতে পারতো। এখন চলো আমরা চলে যাই যে ডিস্কের ক্ষেত্রে। একটা ডিস্কের ক্ষেত্রে এর আগে আমরা দেখবো হচ্ছে হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার, হলো সিলিন্ডারটা কিরকম হয়? একটা হলো সিলিন্ডার কিরকম হয়? তোমরা অনেকেই তেলের যে ড্রামগুলো আছে ওইগুলো দেখো না, তেলের ড্রাম। ওই তেলের ড্রামের উপরে আর নিচেটুকু কেটে ফেলে দিলে কি থাকবে? মধ্যে এপাশ থেকে ওপাশ দেখা যাবে। ওইটার কি সব মাছগুলো কি সাইডে, সব মাছগুলো কি সাইডে, ওইটাকেই বলা হচ্ছে একটা হলো সিলিন্ডার, যেটা দুই পাশ ফাঁকা এবং সব মাছ কি সাইডে, রাইট? সব মাছ হচ্ছে সাইডে। বা একটা জগ চিন্তা করতে পারো, একটা জগ আছে, ওই জগটার নিচেরটুকু তুমি কেটে ফেলে দিলা। একটা বোতল, একটা পানির বোতল, এটা পানির বোতলের উপরের টুকু তুমি কেটে ফেলে দিলা, নিচের টুকু কেটে ফেলে দিলা, ওই যে জিনিসটা থাকবে সেটাকে কি বলা হয়? একটা হলো সিলিন্ডার, রাইট? তো আমরা এতক্ষণ কি শিখলাম? একটা রিং এর জন্য শিখলাম, একটা রিং এর জন্য কি সবগুলা মাছ কি সাইডে থাকে একদম। একটা দেখো তো একটা জিনিস, একটা হলো সিলিন্ডারকে কি আমরা একটা রিং এর সাথে কল্পনা করতে পারি না? একটা হলো সিলিন্ডারকে কি আমরা অনেকগুলা রিং কল্পনা করতে পারি না? মনে করো আমি যদি এখান থেকে একটা স্লাইস কেটে নিই, এখান থেকে যদি আমি একটা স্লাইস কেটে নিই, সেই স্লাইসটা কি হবে কল্পনা করতে পারো? সেই স্লাইসটা কি হবে? একটা কি হবে? একটা রিং হবে না? সেই স্লাইসটা কি হবে? একটা রিং হবে না? এখানে যদি আরেকটা স্লাইস কেটে নিই, ওই স্লাইসটা কি হবে? একটা রিং হবে না? তার মানে দেখতে পাচ্ছ অনেকগুলা রিং এর যোগফল না? মনে করো এই রিংটার ভর কত? মনে করো ডিএম। এই রিংটার ভর কত? মনে করো ডিএম। তাইলে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের রিংগুলো আছে, যে আলাদা আলাদা রিংগুলো আছে, ওই সবগুলা রিংয়ের যোগফলই কি হবে আমাদের হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া? দ্যাট ইজ আই ইকুয়ালস টু ডিএম আর স্কোয়ার প্লাস ডিএম আর স্কোয়ার। তাদের ব্যাসার্ধ কত? আর আর আমি কোন এক্সিসের সাপেক্ষে নির্ণয় করতেছি? এই কেন্দ্রগামী এই অক্ষের উপর লম্ব, এই যে এইভাবে, এইরকম একটা সিলিন্ডার আছে যেটা এইরকম এই অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি, এইভাবে করতেছে। হ্যাঁ, এই অক্ষের সাপেক্ষে কি হবে? সবগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফল ডিএম আর স্কোয়ার, এবার ইনফিনিটি পর্যন্ত চলবে। তো সবগুলোর ভর যদি তুমি যোগ করো, আর কে কমন নিয়ে সবগুলোর ডিএম যদি তুমি যোগ করো, ডিএম প্লাস ডিএম প্লাস ডিএম, এবার ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। সবগুলোর ডিএম যদি তুমি যোগ করো তুমি কি পাবা? টোটালটার মাস, টোটাল হলো সিলিন্ডারটার মাস, দ্যাট ইজ এম আর স্কোয়ার। অর্থাৎ একটা রিং এর জন্য তুমি যেটা পাইছিলা একটা হলো সিলিন্ডারের জন্য সেম। আরেকভাবে তুমি চিন্তা করতে পারো, একটা হলো সিলিন্ডারকে তুমি যদি চাপায়া দাও, একটা বোতলের দুই পাশে তুমি কেটে ওইটুকু তুমি চাপায়া দিলা, চাপে দিলে কি পাওয়া যাও? তুমি একটা রিং এর মতো পাওয়া যাবে না? গলায় যদি তুমি চাপায়া দাও একটা রিং এর মতো পাওয়া যাবে না? তো রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি এম আর স্কোয়ার। তো রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা জানি, যদি ব্যাপারটাকে ফিল করতে পারি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জিনিসটা কি, তাহলে আমরা কি হলো সিলিন্ডারেরটাও পারবো, রাইট? হলো সিলিন্ডারটাও আমাদের মুখস্থ করা লাগতেছে না। তার মানে আমাদের রিং বলো, হলো সিলিন্ডার বলো, সবকিছুর কি মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার। কোন এক্সিসের সাপেক্ষে? তার সেন্টার অফ মাসগামী এ এক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এইভাবে ঘুরতেছে, রাইট? এখন যদি আমি এ এক্সিসের সাপেক্ষে নির্ণয় করতে চাইতাম যে এই এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, এখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া হলো সিলিন্ডারে নির্ণয় করব, কিন্তু এখন এ এক্সিসের সাপেক্ষে। তো তোমরা বলো তো এটা কি হবে? এ এক্সিসের সাপেক্ষে কি হবে? এখন একটা সিলিন্ডার আছে যেটা এ এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, যেটা এ এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে। তোমরা বলতে পারবা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? আমরা এই সেন্টার অফ মাসগামী মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানি, সেটা হচ্ছে আমাদের এম আর স্কোয়ার। তাহলে এটাও কি তার সমান্তরাল অক্ষ, যেটা কত দূরত্বে আছে? আর দূরত্বে আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এম আর স্কোয়ার প্লাস কি হবে? এম আর স্কোয়ার ভর ইন্টু কত দূরত্বে আছে, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে 2m আর স্কোয়ার হলো সিলিন্ডারের জন্য পেয়ে গেলাম। চলো এখন আমরা নিরেট ডিস্ক পড়ব। ডিস্ক, MOI অফ এ ডিস্ক। একটা ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো। তো একটা ডিস্ক কিরকম হয়? একটা ডিস্ক কিরকম হয়? তোমরা অনেকে সিডির ক্যাসেট দেখতে পারো। সিডির ক্যাসেটে কিরকম হয়? এই পুরাটাই কি পূর্ণ থাকে না?
এই পুরাটাই কি মাস দ্বারা পূর্ণ, এই পুরাটাই কি ভর দ্বারা পূর্ণ। মনে করো আমি ভর যদি আঁকি, পুরাটাই কি ভর দ্বারা পূর্ণ, রাইট। এখন এইটার ভর কেন্দ্রগামী এবং এই যে আমার খাতাটার উপর লম্ব যে এক্সিসটা আছে, এই এক্সিস সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের একটা ফর্মুলাই তো আমরা জানি, যেটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস টু ডিএম আর স্কোয়ার ইন্টিগ্রাল ডিএম আর স্কোয়ার। তো এখানে আমরা কি করতে পারি বলতো, আমরা এক্স ডিস্টেন্সে একটা ক্ষুদ্র একটা রিং কল্পনা করতে পারি, এক্স ডিস্টেন্সে ক্ষুদ্র একটা রিং কল্পনা করতে পারি, রাইট। এক্স ডিস্টেন্সে ক্ষুদ্র একটা রিং কল্পনা করতে পারি। তো এই রিংয়ের ভর মনে করো যে ডিএম, এই রিংয়ের ভর মনে করো যে ডিএম। তো একটু আগে আমরা রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি, সেটা কি এই ফর্মুলা থেকে আমরা নির্ণয় করছি যে একটা রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে এম আর স্কোয়ার। তো এখানে অনেকগুলা রিং আছে, এরকম মনে করো আরেকটা বাইসেকশন কাটলে আরেকটা রিং পাবো, এরকম আরেকটা রিং পাবো। তো সবগুলোর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, আই ইন্টিগ্রাল এই যে এই রিংটার ডিএম ইন্টু এই রিংটার কত দূরত্বে আছে, এক্স স্কোয়ার দূরত্বে আছে, রাইট। আমি সবগুলা রিং এর জন্য আমি মোমেন্ট অফ ইনার্শিয়া কি করতেছি, যোগ করতেছি। এ কারণে আমাদের এখানে ইন্টিগ্রাল, বুঝতে পারছো কিনা, এটা লিমিট কত থেকে কত হবে, এক্স এর লিমিট 0 থেকে কত পর্যন্ত হবে, আর পর্যন্ত, 0 থেকে আর পর্যন্ত সবগুলা রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি যোগ করি, তাহলে আমি সম্পূর্ণটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছি। ওকে, তো এই ফর্মুলা থেকে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে একটা রিংয়ের, একটা ডিস্কের, সরি রিং না, একটা ডিস্কের, রাইট। তো এই ডিস্কের এই ফর্মুলায় আমাদের ভেরিয়েবল কোনটা, এক্স আমাদের ভেরিয়েবল, ডিএমটা আমাদের ভেরিয়েবল। তো ডিএমকে আমাদের রিপ্লেস করতে হবে, আগে আমাদের ডিএমটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এই যে রিংটা আছে, এই রিংটার ভর আগে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সম্পূর্ণটার ভর কত, এম, টোটাল ভর কত এম, তার মানে পাই আর স্কোয়ারে ভর আছে কত এম। তাহলে একক ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ারে একক ক্ষেত্রফলে ভর আছে কত, এম বাই পাই আর স্কোয়ার, দ্যাট ইজ সিগমা। মানে আমার এরিয়াল মাস ডেন্সিটি, অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটুকু মাস আছে সেটা হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার, রাইট। এম বাই পাই আর স্কোয়ার, একক ক্ষেত্রফলে কতটুকু মাস আছে এটা আমরা পেয়ে গেলাম। তাইলে আমাদের এই রিংটার যে ক্ষেত্রফল, মনে করো একক ক্ষেত্রফলে মাস আছে এত, আমি যদি বলি যে 5 ক্ষেত্রফলে কতটুকু মাস আছে, এটা ইন্টু 5, যদি বলি 10 ক্ষেত্রফলে কতটুকু মাস আছে, এটা ইন্টু 10। এখন আমি বললাম যে এই রিংটার যেই ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলে কতটুকু মাস আছে, তাহলে ওই ক্ষেত্রফল ইন্টু এইটা। তাইলে আগে আমাদের এই রিংটার এরিয়া বের করতে হবে। তো এটার এরিয়া হচ্ছে 2 পাই এক্স ডিএক্স। আমি তোমাদের মুখস্থ করতে বলবো না, কারণ কোনো কিছুই এই দুনিয়ায় মুখস্থ করার মতো না, সব কিছুই বুঝে বুঝে শিখবা। দেখো এই রিংটাকে যদি আমরা এখান থেকে খুলে ফেলি, যদি খুলে ফেলি তাহলে এরকম একটা লাইন পাবো না, এরকম একটা ভরের একটা লাইন পাবো না, যেটা দৈর্ঘ্য আমরা কত পাবো 2 পাই এক্স, এটার যত পরিধি এটাও কত পাবো 2 পাই এক্স, এটার ব্যাস, এটার এই প্রস্থটা কত পাবো ডিএক্স, যেহেতু এটার প্রস্থ কত ডিএক্স, তাইলে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, এটা আমরা কি পাচ্ছি এরিয়া, তার মানে এরিয়া কত আমাদের 2 পাই এক্স ডিএক্স। তাইলে আমাদের ডিএম আমরা কত পাচ্ছি, ডিএম পাচ্ছি আমরা এম বাই পাই আর স্কোয়ার 2 পাই এক্স ডিএক্স, পাই কাটা। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমাদের আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের ইন্টিগ্রাল 0 থেকে আর, ডিএম এর ভ্যালু কত এম বাই আর স্কোয়ার, আরটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল আর লিখি কারণ পুরাটার ডিস্টেন্স কত ক্যাপিটাল আর, এম বাই আর স্কোয়ার ইন্টু কি 2x ডিএক্স, আর আগে থেকে এখানে একটা এক্স স্কোয়ার ছিল, সেটা কি এক্স স্কোয়ার। তার মানে আমাদের যদি ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসি, তার মানে 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার, 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে ইন্টিগ্রাল কি থাকবে 0 থেকে আর, এক্স স্কোয়ার আর এক্স কিউব ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা পাবা, এটুকুর ইন্টিগ্রেশন করলে তোমরা পাবা হচ্ছে আর টু দি পাওয়ার কত, আর টু দি, এখানে আর স্কোয়ার, এখানে পাবা হচ্ছে আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তো আর স্কোয়ার আর আর টু দি পাওয়ার 4 কাটা দিলে এখানে 2 থাকে, 2 আর 4 কাটা দিলে এখানে 2 থাকে, দ্যাট ইজ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কার, একটা ডিস্কের জন্য। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক কত, এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওকে। তো এটা আমরা কোন এক্স এর সাপেক্ষে পাইলাম, এই সেন্ট্রাল এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এইভাবে করতেছে, এইটা আমরা পাইলাম, রাইট, এভাবে করতেছে, ওকে। তো এখন আমরা দেখব অন্য কোনো একটা এক্স এর সাপেক্ষে একটা ডিস্ক আছে, মনে করো এটা একটা ডিস্ক,
এটা যে কোনো এক্স এর সাপেক্ষে, মনে করো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, এই দুই এক্স এর সাপেক্ষে আমরা নির্ণয় করতে চাই, দুইটা কি অবশ্যই সমান হবে। আমরা কোন এক্স এর সাপেক্ষে নির্ণয় করছি, এই যে আমার কলম চার্জ যেটা এ এক্স এর সাপেক্ষে আমরা এতক্ষণ যাবত নির্ণয় করছি, রাইট? এ এক্স এর সাপেক্ষে আমরা এতক্ষণ যাবত নির্ণয় করছি। তাহলে ওই দুইটা এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল কি হবে? এ এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, যে কোনো দুইটা এক্স এর সাপেক্ষে জড়তা ভ্রামকের যোগফল, এর দুইটার কেন্দ্র এবং এর লম্বগামী যে জড়তা ভ্রামক আছে সেটার সমান। তাইলে যে কোনো ব্যাসের সাপেক্ষে এমও আই মোমেন্ট অফ ইনার্শিয়া ডিস। এখন আমরা কিসের সাপেক্ষে নির্ণয় করছি? যে কোনো ব্যাস, যে কোনো ব্যাস, যে কোনো ব্যাসের সাপেক্ষে কি হবে বলতে পারবা? যে কোনো ব্যাসের সাপেক্ষে কি হবে? অবশ্যই দেখো, যে কোনো ব্যাসের সাপেক্ষে কি হবে এটা আমরা একটু পরে লিখি। দেখো, এম সেন্টার অফ মাসগামী যে লম্ব অক্ষ বা জেড এক্সিস, এটা ইকুয়ালস টু কি? এম এক্স আই এক্স প্লাস আই ওয়াই, দুইটা কি সমান? দ্যাট ইজ দুইটা সমান হলে এখানে কি হবে? এম জেড ইকুয়ালস টু 2i, এগুলো কি যে কোনো ব্যাস, যে কোনো ব্যাস এক্স অক্ষ আর অক্ষ কি যে কোনো ব্যাস। তুমি হাতে একটা রিং নিয়ে বা একটা ডিস্ক নিয়ে তুমি নিজে নিজে ঘোরায় একটু ফিল করার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবা যে এটা এক্স এর সাপেক্ষে এভাবে করতেছে, ওয়াই এক্স এর সাপেক্ষে এভাবে করতেছে, এক্স এর সাপেক্ষে এভাবে করতেছে, ওয়াই এক্স এর সাপেক্ষে এভাবে করতেছে। এই দুইটার যোগফল কি হবে আমার? এইটার লম্বগামী এই যে এইভাবে ঘুরবে, এটার লম্বগামী এ এক্স এর সাপেক্ষে এইভাবে ঘুরবে। তাহলে আই যে কোনো ব্যাসের সাপেক্ষে আমরা কি পাচ্ছি? আই জেড ডিভাইড বাই 2। আই জেডটা আমরা কত পাইছিলাম? এম আর স্কোয়ার ডিভাইড বাই 2, দ্যাট ইজ আই যে কোনো ব্যাসটা কি পাবো? এম আর স্কোয়ার ডিভাইড বাই 4। দেখো মুখস্থ করা লাগতেছে? কিছুই মুখস্থ করা লাগতেছে না, সবগুলোই কি আমাদের এম আর স্কোয়ার ডিভাইড বাই 2 থেকেই চলে আসতেছে। তোমাদেরকে অনেকেই বলবে যে ফর্মুলাগুলো মুখস্থ করো, কিন্তু আসলে ভাই এগুলো মুখস্থ করা লাগে না, তুমি যদি একটু ফিল করো তোমার পরীক্ষা হলে এমনিই তুমি জানবা। আচ্ছা, ওই দুইটার সাপেক্ষে তো ওই দুইটার যোগফল তো এটা সমান, তাহলে ওইটা যদি এম আর স্কোয়ার বাই 2 হয় তাহলে এম আর স্কোয়ার বাই 4 হবে এটা, কারণ এই দুইটার সমান হচ্ছে ওইটা একটা। এখন আমরা আবার একটা ডিস্কের জন্য চিন্তা করব, কিন্তু এখন এই এক্স এর সাপেক্ষে, অর্থাৎ একটা হাত পাখার মতো, হাত পাখার জন্য নির্ণয় করব। হাত পাখার ক্ষেত্রে এম ওয়াইটা কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা দেখো, একটু আগে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে এটা নির্ণয় করছি, রাইট? এই যে এইটার সাপেক্ষে নির্ণয় করছি, যেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী এবং সেটার মান হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এই অক্ষটা কতটুকু ডিস্টেন্সে আছে ওইটা থেকে? আর ডিস্টেন্সে। তাইলে এই অক্ষের সাপেক্ষে বা হাত পাখার মতো, হাত পাখার মতো, হাত পাখার মতো, তাহলে কি হবে? ওইটা কি হবে? এম আর স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস এম আর স্কোয়ার মাস ইন্টু কতটুকু দূরে আছে এই এক্সিসটা, আর ডিস্টেন্স, এম আর স্কোয়ার। তাহলে কত পাবো আমরা? 5/4 এম আর স্কোয়ার। এটা কি আমাদের হাত পাখার জন্য? দেখো মুখস্থ করা লাগতেছে না? মুখস্থ করা লাগতেছে না। মুখস্থ করা কি আমাদের? মুখস্থ করা লাগতেছে না। এখন আমরা সলিড সলিড আমরা সলিড সিলিন্ডার দেখব। সিলিন্ডার, সলিড সিলিন্ডার দেখব। সলিড সিলিন্ডার কিরকম? এইরকম সলিড সিলিন্ডার, যেটা কি সম্পূর্ণটা কি পূর্ণ, সম্পূর্ণটা কি পূর্ণ। এটার এ এক্স এর সাপেক্ষে আমরা নির্ণয় করি, এই ভরকেন্দ্রগামী এ এক্স এর সাপেক্ষে আমরা নির্ণয় করি। তো বলো তো, এখানে যদি আমরা ছোট ছোট অংশে কাটি, অনেকগুলা ডিস্ক পাবো না? অনেকগুলা ডিস্ক পাবো না? ওই সবগুলা ডিস্কের যোগফলই কি হবে? এই পুরাটার, যেটা একটু আগে আগেরটার মতো সবগুলা ডিস্কের যোগফলই কি হয়েছিল? এটার সবগুলা রিং এর যোগফল হয়েছিল ওই যে হলো সিলিন্ডার। তার মানে সবগুলা ডিস্কের যোগফল কি হবে? আমাদের এই সলিড সিলিন্ডার। দ্যাট ইজ আই ইকুয়ালস টু ডিএম আর স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস ডিএম আর স্কোয়ার ডিভাইড বাই 2, কারণ আমরা জানি একটা ডিস্কের জন্য এম আর স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে ডিভাইড বাই 2 হচ্ছে, এবার আপ টু ইনফিনিটি পর্যন্ত। তার মানে টোটালটা আমরা কত পাবো? এম আর স্কোয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ আমাদের ডিস্কের জন্য যা সলিড সিলিন্ডারের জন্য তা। মনে রাখা লাগতেছে না? জানা লাগতেছে না? একটু ফিল করলেই হইতেছে যে না, এখানে ইনফাইনাইট ডিস্ক আছে। একটা ডিস্কের জন্য যদি এম আর স্কোয়ার বাই 2 হয়, তাহলে অবশ্যই আমাদের এর জন্য একটা সলিড সিলিন্ডারের জন্য এম আর স্কোয়ার বাই 2ই হবে। এখন এইটারই একটা সলিড সিলিন্ডারে আমরা প্রান্তের সাপেক্ষে নির্ণয় করি। এই যে এ এক্স এর সাপেক্ষে, এ এক্স এর সাপেক্ষে কত হয় বলো তো? এ এক্স এর সাপেক্ষে আমরা কত জানতাম? এ এক্স এর সাপেক্ষে আমরা জানি হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, এম আর স্কোয়ার ডিভাইড বাই 2। তাইলে এ এক্স এর সাপেক্ষে কত হবে? এটার সাপেক্ষে আর এটা থেকে কতটুকু দূরে আছে? আর ডিস্টেন্স। তার মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তার মানে আই হবে আমাদের এম আর স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এম আর স্কোয়ার, দ্যাট ইজ 3/2 এম আর স্কোয়ার। দেখো আগেরটা কোন এক্স এর সাপেক্ষে নির্ণয় করছিলাম? এই যে আমার মিডল ফিঙ্গারটার এক্সিসে, মিডল ফিঙ্গারটার এক্সিসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করছিলাম। এখন আমরা আমার এই যে এই আঙুলটার এক্সিসে নির্ণয় করতেছি।
এই আঙুলটার এক্স এ নির্ণয় করতেছে, দ্যাট ইজ 3/2 mr²। আশা করি এই মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে তোমার যে ধারণাটা ছিল সেটা পাল্টানো শুরু করতেছে, আর মোমেন্ট অফ ইনার্শিয়ার মজাটা তোমরা ফিল পাইতেছো। তো যদি অবশ্যই ফিল পাওয়া থাকো, অবশ্যই তোমার দুইটা বন্ধুর সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও যে কেমন লাগতেছে। তো ভাইয়া ক্লাসের প্রথমেই আমি একটা কথা বলছিলাম যে ভর যত বেশি হয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি তত বেশি, আর সেন্টার অফ অ্যাঙ্গেল অফ রোটেশন থেকে, মানে যে এক্সের সাপেক্ষে রোটেট হচ্ছে সেটা থেকে যত দূরে হয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি তত বেশি। তাইলে একটা জিনিস দেখো তো, একটা রিংয়ের জন্য মাসগুলা কি ছিল, অ্যাক্সিস থেকে অনেক দূরে দূরে ছিল, তার মানে কি তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হওয়ার কথা, অবশ্যই বেশি হবে। আর একটা ডিস্কের জন্য কি, একটা কি প্রথম ভরটা কি একটু কাছে, পরেরটা একটু দূরে, পরেরটা একটু দূরে, তার মানে কি সমভরের একটা রিং, সমভরের একটা ডিস্কের কার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে? অবশ্যই রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে, কারণ তার মাসগুলো কি দূরে দূরে আছে। আমরা ফর্মুলার ভাবেও কিন্তু সেটাই পাইছি যে একটা রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, mr², আর একটা ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, mr²/2। আমরা কিন্তু ফর্মুলা থেকেও এটাই পাইছি। তার মানে কথা এবং কাজের মধ্যে আমাদের মিল আছে। ওকে, ক্লাসটা ইতিমধ্যে 46 মিনিট হয়ে গেছে। তোমরা যদি কেউ রেস্ট নিতে চাও, রেস্ট নিয়ে তার পরবর্তী অংশটা দেখো। আমি রেস্ট নিচ্ছি না, আমি এর পরবর্তী অংশটায় এখন আবার দেখাবো। দেখো, এখন আমরা দেখবো হচ্ছে একটা রডের ক্ষেত্রে আমরা দেখব। তাইলে মনে করো এটা আমাদের এক্সিস, এখানে আমাদের একটা রড আছে। তাইলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি দ্বারা নির্ণয় করবো? আমরা ফর্মুলা জানি একটাই, যেটা হচ্ছে dm r², রাইট? dm(x²) ধরো, dm(x²), কেন x ধরছি এটা বুঝাইতেছি। তার মানে আমাদের এটার ক্ষেত্রে একটা ক্ষুদ্র অংশ ধরে নিতে হবে, যেটাকে আমরা ক্যালকুলেট করে আমাদের সম্পূর্ণটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমরা একটা ক্ষুদ্র অংশ ধরে নিছি, যেটা আমরা dx x দূরত্বে ধরে নিছি, x দূরত্বে একটা ক্ষুদ্র অংশ dx ধরে নিছি। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য এই ক্ষুদ্র অংশটারে আমরা এইরকম ভাবে কল্পনা করতে পারি না, যেখানে একটা dm ভর আছে x দূরত্বে, সেটার জন্য কি হবে, dmx², এরকম সবগুলো যোগ করলে আমরা কি পাবো? পুরো রডটার জন্য, রাইট? পুরো রডটার জন্য পাবো। তাইলে আগে আমাদের ডিএমটা আগে নির্ণয় করতে হবে, এই ক্ষুদ্র অংশের ভর। টোটাল ভর হচ্ছে এল, তাইলে লিনিয়ার মাস ডেনসিটি কত? m/l, এল এর মধ্যে মাস আছে m, এল দৈর্ঘ্যে ভর আছে m, তাহলে একক দৈর্ঘ্যে ভর আছে কত? m/l। তাইলে dx দৈর্ঘ্যে ভর আছে কত? ডিএমটা কত হবে? m/l dx দৈর্ঘ্যে ভর আছে হলো m/l dx। তো ইন্টিগ্রেট m/l dx x², রাইট? m/l dx x²। তো এইটার ইন্টিগ্রেশন কত থেকে করব, কত পর্যন্ত করব? 0 থেকে l পর্যন্ত, 0 থেকে l পর্যন্ত, দ্যাট ইজ 0 থেকে l পর্যন্ত। তাহলে এখান থেকে m/l 0 থেকে l পর্যন্ত করলে এখানে কত পাবো? এখানে পাবো x³ / 3, লিমিট কত থেকে কত? 0 থেকে l পর্যন্ত। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা m/l × 1/3 × l³। তাহলে আমরা পাবো 1/3 × m l², রাইট? এটা কি আমাদের একটা নিরেট রড, এটার এক পাশের সাপেক্ষে, একটা এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যে মনে করো এটা আমাদের এক্সিস, এই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে 1/3 m l², 1/3 m l²। এখন আমরা আরেকটা নির্ণয় করব, সেটা হচ্ছে একটা ভর, অর্ধেকটা এইদিকে একটা রডের আর অর্ধেক হচ্ছে এইদিকে। এই এক্সি এর সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব, এই এক্সি এর সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে আগের মতোই আমরা my নির্ণয় করতেছি। আমরা x ডিস্টেন্সে একটা লিনিয়ার মাস, একটা ক্ষুদ্র অংশ ধরে নিব, যেটার ভর হচ্ছে dm, দৈর্ঘ্য হচ্ছে dx, তাই না? তাহলে ওই ক্ষুদ্র অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? i হবে হচ্ছে পুরোটার জন্য হবে ইন্টিগ্রাল ওই dm x²। এখন আমাদের লিমিটটা কত হবে? দেখো, এইদিকে হচ্ছে l/2, সম্পূর্ণ দৈর্ঘ্য যদি l হয়, এদিকে হচ্ছে l/2, আর এদিকে কি -l/2। দ্যাট মিনস -l/2 থেকে +l/2, -l/2 থেকে +l/2। এটার ক্ষেত্রে dm কি হবে? এটার ক্ষেত্রেও dm ও সেম হবে, আগের মতোই এটার ক্ষেত্রেও dm ও সেম হবে, দ্যাট ইজ m/l dx x²। তো এটা যদি ইন্টিগ্রালটা তুমি করো, এখানে পাবা হচ্ছে m/l ইন্টিগ্রেশন করলে তুমি পাবা হচ্ছে x³ / 3, আর এখানে লিমিট পাবা হচ্ছে -l/2 থেকে +l/2। এটাকে তুমি আরো শর্টকাটে করতে পারতা। ইন্টিগ্রেশনের একটা আইডেন্টিটি আছে, যেটা হচ্ছে -a থেকে যদি +a পর্যন্ত
তুমি যদি ইন্টিগ্রাল করো কোনো একটা রাশিকে, এটা ইন্টিগ্রাল করা যে কথা, তুমি 2 ইন্টু 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন করা একই কথা। তাহলে তুমি এটাকে কি করতে পারতা, 2 ইন্টু দিয়া 0 থেকে l/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলেও হইতো। এটা যদি তুমি ক্যালকুলেট করো, এইটুকু যদি তুমি মান বসাও l/2 এর, তাহলে তুমি এখানে পেয়ে যাবো 1/12 m l স্কোয়ার। তো এটা তো আমরা ইন্টিগ্রেশন করে বের করলাম। আমরা আমাদের মানে নিজেদের মধ্যে ফিল থেকে কেমনে নির্ণয় করতে, নিজেদের ফিল থেকে কেমনে নির্ণয় করতে পারি এটা দেখো তো একটু। নিজেদের ফিল থেকে কেমনে নির্ণয় করতে পারি, মনে করো এই অর্ধেক নাই, এই অর্ধেক নাই, তাহলে তোমার এই অর্ধেকের ভর কত, l/2, এই অর্ধেকের ভর কত, m/2। আমরা একটু আগেই এই যে এইরকম একটা বস্তুর জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, যেটা কি 1/3 ml স্কোয়ার। তাইলে আমাদের এইটুকুর ভর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, 1/3 ml স্কোয়ার, যেখানে ভরটা হবে m/2, দৈর্ঘ্যটা হবে l/2, তাই না? তার মানে এরকম আমাদের কয়টা আছে, দুইটা। তার মানে আমাদের দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে i ইকুয়ালস টু আমরা পাবো 2 ইন্টু 1/3 m কত আমাদের m/2, l কত আমাদের l/2 হোল স্কোয়ার। এটা করো, দেখবা যে আসবে 1/12 ml স্কোয়ার। আবার আরেকটা জিনিস আমরা প্রুফ করি, দেখো তো, এটা আমাদের সেন্টার অফ মাসগামী একটা এক্সিস যেটা সাপেক্ষে ঘুরতেছে। এখন যদি আমরা এ এক্সিস এর সাপেক্ষে নির্ণয় করতে চাই, এ এক্সিস এর সাপেক্ষে নির্ণয় করতে চাই, এ এক্সিস এর সাপেক্ষে নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এ এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস m ইন্টু এ এক্সিস এর দূরত্ব, দ্যাট ইজ আমরা এখন কি নির্ণয় করতেছি, এ এক্সিস এর সাপেক্ষে, যে এই অক্ষটার সাপেক্ষে নির্ণয় করতেছি। তাহলে এটা আমাদের কি আসার কথা, 1/3 ml স্কোয়ার আসার কথা, যেটা আমরা একটু ক্যালকুলেট করছি। তাহলে এটা আমাদের কি হবে, ml স্কোয়ার বাই 12 অর্থাৎ সেন্টার অফ মাসগামী জড়তার ভ্রামক প্লাস এ এক্সিসটার দূরত্ব কত আছে, এ এক্সিসটার দূরত্ব m ইন্টু l/2 প্লাস m ইন্টু l/2 হোল স্কোয়ার। এখান থেকে তুমি পেয়ে যাবে হচ্ছে 1/3 ml স্কোয়ার। তোমাদের মাঝে অনেকেরই একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে আচ্ছা আমরা এখান থেকে এখানে আসতে পারছি, তার মানে এখান থেকে এখানে যাইতে পারবো না, না এখান থেকে এখানে যাওয়া সম্ভব না। কারণ আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমাদের কি বলে দিয়েছিল, যে সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমাদের বলে দিয়েছিল যে অবশ্যই ভরকেন্দ্রগামী অক্ষ এবং তার সমান্তরালে অন্য একটা অক্ষের জড়তা ভ্রামক আমরা নির্ণয় করবো। এটা কি আমাদের ভরকেন্দ্র, না এটা আমাদের ভরকেন্দ্র না। আরেকটা জিনিস ফিল করার চেষ্টা করো, প্রথমে আমরা কি কথা বলছিলাম, যে একটা মাস যত দূরে আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি তত বেশি। দেখো তো এটার জন্য ভরগুলা কি অনেক দূরে দূরে আছে না, অনেক দূরে দূরে আছে না, এই ভরটা কি অনেক দূরে, এই ভরটা কি অনেক দূরে 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 আছে। এটার জন্য দেখো এই পাশেও কি ভরটা কাছাকাছি আছে না, অনেকটা কি কাছাকাছি আছে না, অর্ধেক ভর কি অনেক কাছাকাছি আছে না, যেটার মধ্যে আছে অনেক কাছাকাছি আছে। তার মানে এটা যথাযথ কম হওয়া উচিত, দ্যাট ইজ 1/12 ml স্কোয়ার, মানে কম হয়েছে কার থেকে, এর থেকে। এটা কত, 1/3 ml স্কোয়ার, এটা বেশি হয়েছে কারণ হচ্ছে ভরগুলা কি এক্সেস থেকে অনেকটা দূরে। তো এটা আমরা একটা রডের জন্য নির্ণয় করছি, একটা রডের কেন্দ্র এবং তার এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করছি। তো এটা থেকে তোমরা একটা আয়তক্ষেত্র নির্ণয় করতে পারবা। আয়তক্ষেত্রের জন্য আয়তক্ষেত্রের এই অক্ষ আর এই অক্ষগামী তোমরা নির্ণয় করতে পারবা। দেখো তো আয়তক্ষেত্রের, মনে করো যে এটা আয়তক্ষেত্র না, একটা রড, একটা অনেক জুম করে দেখাইতেছি, একটা রড অনেক জুম করে একটা রড দেখাইতেছি, তাইলে এটা কি তার ভরকেন্দ্রগামী একটু আগেরটার মতোই, একটু আগেরটার মতোই, রাইট, একটু আগেরটার মতোই। এটা অনেকটা জুম করে দেখাইতেছি, এই এক্সিসটা নাই, অনেক জুম করে দেখাইতেছি, আমাদের অক্ষটা এটা আর রডটা ঘুরতেছে এইভাবে, রডটা ঘুরতেছে এইভাবে। তাহলে এটা কি আমাদের রড, এই রডটার দৈর্ঘ্য কত, মনে করো দৈর্ঘ্য হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে একটু আগে আমরা জানি এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে আই ওয়াইটা কি হবে আমাদের এম এ স্কোয়ার ডিভাইড বাই 12। এটা আমরা জানি, যদি আমরা রড চিন্তা করি অবশ্যই একটা রডের মতোই, কারণ এখানে কি আছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রডে তুমি বিভক্ত করতে পারো। একটু আগে আমরা হলো সিলিন্ডার, নিজের সিলিন্ডারে আমরা দেখছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র রিং এর জন্য কি একটা বড় সিলিন্ডার পাচ্ছি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের রডের জন্য তুমি কি পাবা, বড় একটা কি পাইছো, বড় একটা দৈর্ঘ্য পাইছো, যেটার জন্য তুমি কি পাইছো এম এ স্কোয়ার বাই 12। সবগুলার কি ক্ষুদ্র ক্ষুদ্র রডটা তুমি যোগ করলে কি পাইতা, বড়টার জন্য পাওয়া যাইতা এম এ স্কোয়ার বাই 12। এক্স এক্সিসের সাপেক্ষে কি হবে, এক্স এক্সিসের সাপেক্ষে এখন কি আমাদের এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রড চিন্তা করব ঠিক আগেরটার মতোই। তাহলে এম এক্স কি হবে, এম মনে করো এইটুকু দৈর্ঘ্য আছে বি, তাহলে এম এল স্কোয়ার দ্যাট ইজ বি স্কোয়ার ডিভাইড বাই 12। এই দুইটার সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, এ এক্স এর সাপেক্ষে এই দুইটার যোগফল কি হবে, এ এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এ এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এইভাবে জড়তার ভ্রামক, দ্যাট ইজ আই সেন্টার অফ মাস ইকুয়ালস টু কি হবে এম বাই 12 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি একটা আয়তক্ষেত্রের জন্য, এম ও আই অফ এ রেক্ট্যাঙ্গুলার সারফেস, একটা আয়তক্ষেত্রের জন্য, রাইট। আমি যদি এখন একটা বর্গের ক্ষেত্রে একটা বর্গের ক্ষেত্রে এম ওয়াই নির্ণয় করি,
বর্গের ক্ষেত্রে কি এ আর বি সমান, সেক্ষেত্রে সেন্টার অফ মাসটা কি হয়ে যেত? সেন্টার অফ মাস কি লিখতেছে? হ্যাঁ, মুভমেন্ট অফ ইনার্শিয়া। সেন্টার অফ মাস এক্সিসের সাপেক্ষে জেড এক্সিসের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনার্শিয়াটা কি হইতো? এম ডিভাইড বাই 12 ইন্টু 2a স্কোয়ার, যেহেতু এ আর বি সমান হয়ে যেত, দ্যাট ইজ এম বাই 6 এ স্কোয়ার। এটা কি একটা বর্গের এই যে কেন্দ্রের উপর লম্ব এক্সের সাপেক্ষে, অর্থাৎ এইভাবে এইভাবে এই যে এটা দিয়ে এই যে এইভাবে সেখানে বুঝতে পারতেছ, এইভাবে একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এইভাবে ঘুরলে জড়তার ভ্রামকটা কি হবে? এম বাই 6 স্কোয়ার। এটা কোন এক্সিসের সাপেক্ষে? জেড এক্সিস। মনে রাখবো আমি যত জায়গায় জেড এক্সিস লিখছি সবগুলাই কি আমার খাতার উপর লম্ব এক্সিস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা বর্গেরই এম ওয়াই নির্ণয় করব, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, কিন্তু একটু অন্য এক্সিসের সাপেক্ষে। আমরা এবার এই এক্সিসের সাপেক্ষে নির্ণয় করব। এই যে হাত পাখা যেরকম ভাবে ঘুরতেছিল না, এই এক্সিসের সাপেক্ষে নির্ণয় করব। তাইলে এটা আমাদের কি হবে বলতো? এটা আমাদের কি হবে? এটার জন্য আমাদের আগে এই ওয়াই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা লাগবে, তাই না? সেখান থেকে আমরা সমান্তরাল লক্ষ্য উপপাদ্য প্রয়োগ করে আমরা কি এই বিন্দুটায় আসতে পারবো। এটা কত দূরে আছে? a/2 দূরে আছে। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কি ছিল? m a স্কয়ার ডিভাইড বাই 12। ওয়াই অক্ষের সাপেক্ষে এটা জড়তার ভ্রামক কত ছিল? m a স্কয়ার ডিভাইড বাই 12। কারণ এখানে অনেকগুলো ছোট ছোট কি কল্পনা করতে পারো, রড কল্পনা করতে পারো। প্রত্যেকটার জন্য কি m a স্কয়ার বাই 12, সবগুলা m যোগ করলে কি তুমি টোটাল mটা পাওয়া যাবে। এটা প্লাস এই অক্ষের ডিস্টেন্স ইন্টু মাস, a/2 হোল স্কয়ার ইন্টু মাস। এটা তুমি কি পাওয়া যাচ্ছ? এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তো তুমি পেয়ে যাচ্ছ। মান কত আসবে? m a স্কয়ার ডিভাইড বাই 12 প্লাস m a স্কয়ার ডিভাইড বাই 4। তাইলে মনে হয় এখানে আসবে হচ্ছে লসাগু যদি তুমি নাও 3 4 1/3 m a স্কয়ারই আসার কথা। তোমরা একটু দেখে নিও যে আমরা একটা রডের জন্য যেরকম ভাবে রডের প্রান্তবিন্দুর জন্য যেরকম ভাবে নির্ণয় করছি, ঠিক এরকম ভাবে একটা বর্গের প্রান্তবিন্দুর সাপেক্ষে কি হবে? m a স্কয়ার ডিভাইড বাই 3। তোমরা আমাকে একটা হোমওয়ার্ক দিবা, সেটা হচ্ছে একটা বর্গ, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আমি এটার কর্ণের সাপেক্ষে নির্ণয় করতেছি। এই কর্ণের সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি a এক্সিস এর সাপেক্ষে। ওইটার সেন্টার অফ মাসটা কত আর মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত, কিরকম? এটা আমাদের এক্সিস, এইভাবে আমরা ঘুরাইতেছি। ওইটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত সেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাবা। বুঝতে পারছো? ওকে, আমি সলভ করে দিই। দেখো এখানে কি, এটা একটা কি কর্ণ, এটা কি আরেকটা কর্ণ। তার মানে দুইটা কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? এটা ভর কেন্দ্রগামী এবং লম্বকের সাপেক্ষে জড়তার ভ্রামক হিন্স দিয়ে দিলাম। তার মানে দুইটা কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল কি হবে? এই যে এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হচ্ছে m a স্কয়ার বাই 6, এটা দিয়ে তোমরা সলভ করবা। আরেকটা জিনিস সলভ করবা, যেটা হচ্ছে একটা বর্গই আছে, এটাই বর্গ এবং এটা রোটেশন হচ্ছে হলো এই যে আমার যে কলমটা আছে না, এই কলমটার সাপেক্ষে ওই যে প্রথম যে ম্যাটটা করাইছিলাম, প্রথম যে বর্গটার ঘুরাইছিলাম, এইভাবে ঘুরতেছে এখন। তার মানে এখন আমাদের রোটেশনের অ্যাঙ্গেলটা কোনটা? এটার সাপেক্ষে এখন আমাদের এইভাবে ঘুরতেছে, এই এক্স এর সাপেক্ষে আমাদের এইভাবে ঘুরতেছে। আশা করি দুটো তোমরা সলভ করার চেষ্টা করো। যদি না পারো আমাকে বইলো কমেন্টে, আমি সলভ করে দেবো। আর যদি সলভ করতে পারো তাহলে আমার ইমেলে তোমরা সেন্ড করে দিবা। এখন তোমাদের দুটো ইন্টারেস্টিং জিনিস পড়াবো, যেটা বেশিরভাগ টিচারই ইগনোর করে বা তোমাদের পড়ায় না, তোমাদের ডিরেক্ট সূত্র মুখস্থ করতে বলে। যে একটা হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এটা হচ্ছে 2/3 মেবি বা 2/3 mr স্কয়ার। তোমাদের মুখস্থ করতে বলে অনেক টিচারই, তোমাদের প্রমাণটা দেখায় না। কেন ভাই? আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু কেন মুখস্থ করব? মনে রাখবা, জীবনে প্রমাণ ছাড়া ফিজিক্সে কিছু মুখস্থ করবে না। আর ফিজিক্সে তুমি সবচেয়ে কম সূত্র মনে রেখে মাথায় পরীক্ষা হলে যাবে। ফিজিক্সে কিন্তু সূত্র মনে রাখতে হয় না, তোমার ব্যাপারটা ফিল করতে হয়। তুমি যখন একটা জিনিস ইমাজিন করতে পারবা সবচেয়ে বেশি, তখনই তুমি ফিজিক্সটাকে সলভ করতে পারবা ইজিলি। তো চলো আমরা দেখি যে হলোস্ফিয়ার জিনিসটার জন্য আমরা কেমনে আমরা নির্ণয় করবো। হলোস্ফিয়ার বলতে তোমরা বোঝো? হলোস্ফিয়ার বলতে বোঝায় হচ্ছে একটা গোলক, মনে করো একটা ফুটবল যেটার মধ্যে কি ফাঁকা, এটা কি একটা ফুটবল, একটা 3D একটা ফুটবল। এই ফুটবলটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে যাইতেছি। তো এখানে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে থিটা ডিস্টেন্সে একটা ডি থিটা অংশ কেটে নিতে পারি, একটু আগের মতো ডি থিটা অংশ কেটে নিতে পারি। তাহলে ডিএক্স অংশটার
দৈর্ঘ্য কি হবে আমাদের, এটা যদি হয় আমাদের আর, তাহলে ডি এক্স অংশের দৈর্ঘ্য কত হবে, আর ডি থিটা। আর ডি থিটা এটা কি আমাদের ডি এক্স অংশ, এটা আমাদের ডি এক্স অংশ। আরে এটা কি এখন ডি এক্স অংশ রয়েছে না, আমরা এখানে যে ডি এক্স অংশ কেটে নিলাম সেটা আসলে আমরা এখান থেকে একটা কি কেটে নিছি বলতো, একটা এখান থেকে আমরা একটা রিং কেটে নিছি, একটা রিং কেটে নিছি। ব্যাপারটা ফিল করার চেষ্টা করো, এখান থেকে একটা ডি এক্স অংশ নিছি মানে কি, এই গোলকটা থেকে একটা রিং কেটে নিছি। একটা ফুটবলে তুমি একটা মনে করো যে আমার হাতটা যতটুকু মোটা এতটুকু তুমি স্লাইস করলে একটা ফুটবলকে নিচ দিয়ে কাটলা উপর দিয়ে কাটলা, কি পাবা, একটা রিং পাবা না? এরকম একটা রিং আমি এখানে পাইছি, ডিএক্স পরিমাণ কাটছি, আমি একটা রিং পাইছি। এই ডিএক্স এর দৈর্ঘ্য কত, আর ডি থিটা। আর ডি থিটা এই রিং এর মনে করো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এই রিং এর যে দূরত্ব আছে, যে ডিস্টেন্স আছে সেটা কি আমাদের এক্স। এই রিং এর কেন্দ্র থেকে এই রিং এর ব্যাসার্ধের পর্যন্ত দূরত্ব কত আমাদের এক্স। তাহলে আমরা এই একটা রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি পাবো, রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এম আর স্কোয়ার। তার মানে এই ক্ষুদ্র অংশের এই রিং এর ভর কত, ডিএম। এই রিং এর ভর ডিএম, তার মানে এই রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ডিএম ইন্টু এক্স স্কোয়ার। ডিএম ইন্টু এক্স স্কোয়ার এটা কি আমাদের এই এই ছোট ছোট রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে সবটার জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করে পুরাটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তার মানে এরকম অনেকগুলো আমাদের রিং নিতে হবে, এই কারণে আমাদের এটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে আমাদের আগে এই ক্ষুদ্র যে রিংটা আছে ওইটার কি লাগবে, ডিএম লাগবে, ওইটার ডিএমটা আমাদের দরকার। বুঝতে পারছো, ওইটার ডিএমটা আমাদের দরকার। এই চিত্রটাই আমি একটু বড় করে আঁকাই, চিত্রটা সুন্দর হয় নাই, যাই হোক। এটা থিটা, এটা হচ্ছে আমাদের ডি থিটা, এটা হচ্ছে আমাদের এক্সিসটা, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। তাইলে আমাদের এটা হচ্ছে আমাদের ওই রিংটা, এটা হচ্ছে আমাদের ওই রিংটা, এটাও দৈর্ঘ্য হচ্ছে আমাদের ওই রিংটা, হ্যাঁ এটাও দৈর্ঘ্য হচ্ছে আমাদের ওই রিংটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারটা। এই রিংয়ের ভরটা আমাদের আগে নির্ণয় করতে হবে, রিংয়ের ভরটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তাইলে একটা জিনিস দেখো তো, এর ভরটা পুরাটার ভর যদি এম হয়, এটা কি পুরা স্ফেয়ারের মধ্যে আসে না, পুরাটা কি ক্ষেত্রফলের মধ্যে আসে না, পুরা কি এর পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে আসে না। তাইলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এর পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ারে ভর আছে কত, এম পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্যে ভর আছে কত, এম ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমার এরিয়াল মাস ডেন্সিটি সিগমা। সিগমা হচ্ছে কি পাচ্ছি, এম বাই 4 পাই আর স্কোয়ার, রাইট। এটা কি আমার একক ক্ষেত্রফলে আমার মাস। ওকে, তো আমরা কত ক্ষেত্রফলের জন্য আমাদের ডিএম নির্ণয় করতেছি, ডিএম এর ক্ষেত্রফলটা আমাদের আগে নির্ণয় করতে হবে। এখন ওই ক্ষেত্রফলটা এই একক দৈর্ঘ্যের মাস দ্বারা গুণ করলে আমরা কি এই ক্ষুদ্র যে রিংটা আছে ওইটার ভর পেয়ে যাব। তাইলে আমাদের ডিএম এর ক্ষেত্রফলটা আমাদের দরকার। ডিএমটাকে একটা রিং, তো একটা রিং এর ক্ষেত্রফল আমরা কি জানি, রিং এর এরিয়া। একটু আগে আমি দেখাইছিলাম যে রিংটারে সোজা করো, সোজা করলে রিং এর এরিয়া আমরা কি পাবো, 2 পাই এক্স ডিএক্স। তাহলে আমাদের ডিএম আমাদের কি পাচ্ছি, 2 পাই এক্স ডিএক্স ইন্টু এই সিগমা, দ্যাট ইজ এম বাই 4 পাই আর স্কোয়ার 2 পাই এক্স ডিএক্স। পাই পাই কাটা, 2 দিয়ে কাটা দিলে এখানে কত পাবো, 2, দ্যাট ইজ এম বাই 2 আর স্কোয়ার এক্স ডিএক্স। এটা আমরা কি পাচ্ছি, আমাদের ডিএম। আশা করি ডিএম নির্ণয় করাটা শিখতে পারছো। যে আমাদের পুরাটা ভর আছে স্ফিয়ারে, তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু ভর আছে সিগমা, তাহলে 2 পাই এক্স ডিএক্স এ কতটুকু ভর আছে এত। 2 পাই এক্স ডিএক্সটাকে এই ক্ষুদ্র যে আমরা রিংটা নিছি ওই রিং এর এরিয়া। তাহলে আমরা ডিএম এর মানটা এখানে বসাই দিই। তা এর মানটা এখন কত পাচ্ছি আমরা, ইন্টিগ্রাল ডিএম এর মান হচ্ছে এম বাই 2 আর স্কোয়ার এক্স ডিএক্স, আর আগে থেকে তো একটা এক্স স্কোয়ার ছিল, তো এখান থেকে আমরা কি পাবো, ধ্রুবকগুলোকে বাইরে আনো, 2 আর স্কোয়ার এখানে পাচ্ছি এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, থিটার সাপেক্ষে। তার মানে ডিএক্সটাকে আমাদের থিটা দ্বারা রিপ্লেস করতে হবে, যেটা আমরা আগেই বের করে রাখছি, ডিএক্স ইকুয়ালস টু আর ডি থিটা। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু আর ডি থিটা, 2 আর স্কোয়ার ইন্টিগ্রাল এক্স কিউব আর ডি থিটা। আর 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 স্কোয়ারে কাটা, তার মানে এম বাই 2 আর এক্স কিউব ডি থিটা, এক্স কিউব ডি থিটা। এখন আমাদের ভেরিয়েবল আবার দুইটা, এই এক্সও কি থিটার সাপেক্ষে পরিবর্তনশীল, থিটা চেঞ্জ করলে এক্সও চেঞ্জ হইতেছে, আবার থিটা আবার কি আমাদের পরিবর্তনশীল। হ্যাঁ, তো আমাদের এক্সটারে কি আমাদের কনস্ট্যান্টের আকারে প্রকাশ করতে হবে। একটা জিনিস দেখো,
এটুকু ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ কত আর এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা আমাদের একান্তর কোণ, তাইলে আর cos থিটা x সমান কত, আর cos থিটা, দ্যাট ইজ x ইকুয়ালস টু আর cos থিটা। আর cos থিটা এই মানটা এখানে বসাও, বসালে তুমি কি পাবা, m/2 আর cos থিটা বসালে এখানে আর কিউব, আর আর কিউব কাটা গেলে এখানে আর স্কোয়ার পাবা, m r স্কোয়ার ডিভাইড বাই 2, আর এখানে পাবা তোমরা হচ্ছে cos কিউব ডি থিটা, cos কিউব ডি থিটা। এটার লিমিটটা কত দেখো তো, এটার লিমিটটা কি 0 থেকে 2 পাই হবে? আমরা রিং এর জন্য যেরকম 0 থেকে 2 পাই নির্ণয় করছি না, দেখো 0 থেকে π/2 পর্যন্ত তুমি যখন যাও, এই যে এই ক্ষুদ্র রিংটা নাও, এই 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 রিংটা নাও, দেখো তো উপরের অর্ধেক পুরাটা হয়ে গেছে না, পুরা রিংটা হয়ে গেছে না, পুরাটা স্প্রেডটা হয়ে গেছে না। তার মানে আমরা ইন্টিগ্রেশন করবো কত থেকে, -π/2 থেকে +π/2। আমাদের ইন্টিগ্রেশনের এরিয়া কতটুকু, কত, -π/2 থেকে +π/2, -π/2 থেকে +π/2। তো এইটুকু ইন্টিগ্রেশন তোমরা ম্যাথে শিখছো কেমনে করতে হয়, এটারে 4 লিখবা, তারপর এখানে আইডেন্টিটি মেনটেন করবা যে cos 3 থিটা ইকুয়ালস টু 4 cos কিউব থিটা মাইনাস কত 3 cos থিটা। এটা থেকে তোমরা এটা সলভ করতে পারবা, আমি এটা সলভ করে দেখাচ্ছি না, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। তো আমাদের এখানে কি আছে, ইন্টিগ্রাল cos x এটার হোল কিউব, আমাদের লিমিটটা কত থেকে কত, -π/2 -π/2 থেকে +π/2, দ্যাট ইজ আমাদের আনসার কত, 4/3। এই যে এই ইন্টিগ্রালের আনসার কত, 4/3, তার মানে এইটুকুর আনসার কত, এইটুকুর ভ্যালু সবটা কত, 4/3, m/2 আর স্কোয়ার 4/3, 2 আর 4 এ কাটা মানে 2, তার মানে আমাদের আই সমান পাচ্ছি আমরা 2/3 m আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা হলো স্ফিয়ারের জন্য। বিশ্বাস করো ভাইয়া, এই ইন্টিগ্রেশনটা তোমাদের অনেকেই দেখাবা না, বা তোমরা অনেকেই আজকে নতুন দেখতেছো। তোমরা যদি এই পর্যন্ত ক্লাসটা করে থাকো, আশা করি তোমরা এখন নিজেরে লাকি ফিল করতেছো যে না, একটা জিনিস শিখতে পারছি এই পর্যন্ত ক্লাসটা করে। ক্লাসটা যদি অবশ্যই ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেন তারাও জানে, কারণ এই ক্লাসটা তো ফ্রি, সবাই দেখতে পারবে। ফ্রি করাচ্ছি এই কারণে যেন তোমার ওই বন্ধুটা যেন এই ক্লাসটা পায়, যে প্রচুর গ্রামে আছে, সে ভালো এডুকেশন পাচ্ছে না, কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, তার কাছে যেন তুমি কোয়ালিটি এডুকেশন তুমি পৌঁছে দাও। এই কারণে কিন্তু আমার এই ফ্রিতে এই পরিশ্রমটা করা। আশা করি তোমরা আমার কথাটা রাখবা, তোমরা তোমার ওই বন্ধুর কাছে পৌঁছে দিবা এই ক্লাসটা। এখন আমরা সলিড স্ফিয়ারের জন্য নির্ণয় করবো, সলিড স্ফিয়ার। ক্লাসটা আর 5 মিনিট লাগবে, সমস্যা নেই। সলিড স্ফিয়ারের জন্য নির্ণয় করবো। সলিড স্ফিয়ার কি, একটা গোলক, এটা কি, একটা ফুটবল, যেটা কি পুরাটাই পূর্ণ, মনে করো পানি দ্বারা পূর্ণ পুরাটা। তো এটার জন্য আমরা কি নির্ণয় করতে পারি, ওইটার জন্য একটা এক্স ডিস্টেন্সে আমরা ক্ষুদ্র একটা অংশ চিন্তা করতে পারি। বলতো এই ক্ষুদ্র অংশটা কি একটা রিং, নাকি একটা ডিস্ক, নাকি একটা অন্য কিছু? এই ক্ষুদ্র অংশটা কি একটা রিং, এই ডিএক্স দূরত্বটা একটা রিং, একটা ডিস্ক, নাকি একটা অন্য কিছু? অবশ্যই এই যে আমি যে স্লাইসটা কেটে নিলাম, সেটা একটা হলো স্ফিয়ার। তুমি একটু এভাবে কল্পনা করতে পারো যে একটা তরমুজ তুমি যদি ভিতর থেকে, মনে করো উপর থেকে গোল করে কাটলা, তরমুজ না সরি, তোমরা জাম্বুরা আছে না, জাম্বুরা, ওই রকম যে তুমি একটা স্লাইস কেটে নিলা, জাম্বুরার উপরের টুকু তুমি সরায় ফেললা, নিচে আর একটা প্রলেপ পাইলা, সেখান থেকে যদি আরেকটা প্রলেপ ভিতর থেকে সরায় দাও, একটা কি পাবা, একটা হলো স্ফিয়ার পাবা। এই যে এটা এখান থেকে আমি ভিতরের টুকু সরাই ফেলছি, ভিতরের টুকু আলাদা একটা গোলক, আর বাইরের টুকু কি আলাদা একটা গোলক, দুইটা সরাই ফেলছি, তার মানে এখানে একটা হলো স্ফিয়ার। তো এই হলো স্ফিয়ারটার ভর যদি হয় ডিএম, তাহলে এই হলো স্ফিয়ারটার জন্য আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আমরা একটু আগে হলো স্ফিয়ারের জন্য নির্ণয় করেছি, যেটা হচ্ছে 2/3 ডিএম এক্স স্কোয়ার। এটা কি একটা হলো স্ফিয়ারের জন্য, সম্পূর্ণটার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে কত, 0 থেকে আর পর্যন্ত। এক্স কত থেকে কত, 0 থেকে আর পর্যন্ত, সেটা আমরা কি পাবো, সলিড স্ফিয়ারের জন্য বা নিরেট গোলকের জন্য। তো আমাদেরকে ডিএমটা নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু নিরেট গোলক, তার মানে পুরো আয়তনে তার ভরটা আছে, তার মানে 4/3 পাই আর কিউবে ভর আছে কত, এম ভর। তাইলে একক দৈর্ঘ্যে ভর 1 মিটার কিউবে ভর কত আছে, সেটা তো আমাদের ভলিওমেট্রিক মাস ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু কত, এম ডিভাইডেড বাই 4/3 পাই আর স্কোয়ার। এখান থেকে কত আসে, 3m ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এটা কি আমাদের ভলিওমেট্রিক মাস ডেন্সিটি বা একক আয়তনে কতটুকু ভর আছে। এখন আমাদের কি দরকার, এই যে এই স্ফিয়ারটা আছে, আমাদের যে হোলো স্ফিয়ারটা কেটে নিছি, ওইটার
আয়তনটা দরকার, সেটা দিয়ে গুণ করলেই তো আমরা ওই হোল স্কয়ারটার ভর পেয়ে যাচ্ছি। ওইটার আয়তনটা কি হবে, এই হোল স্কয়ারটার ক্ষেত্রফল কি হবে, ওইটার আয়তনটা হবে এই হোল স্কয়ারটার ক্ষেত্রফল, যেটা হচ্ছে 4 পাই এক্স স্কয়ার ইন্টু এটার পুরুত্ব কত ডিএক্স। 4 পাই এক্স স্কয়ার ডিএক্স কি, এই হোল স্কয়ারটার কি তোমার আয়তন। তার মানে একক আয়তনের ভর হচ্ছে এত, তাহলে এই আয়তনের ভর কত, এটা ইন্টু এটা। তার মানে তোমার ডিএম কত পাচ্ছ, 3m ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স। 4 পাই কাটা, এখানে কি পাচ্ছ 3m ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এখানে মানটা বসাও, 2/3 এটা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রাল 0 থেকে r 3m ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 3 আর 3 কাটা, আমরা যদি ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসি 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার, 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখানে কি পাবো 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার। দাঁড়াও, আমি মনে হয় কোথাও একটা ভুল করছি, হ্যাঁ, ভুল কি করছি দেখো, এখানে তো একটা এক্স স্কোয়ার বসাইছি, এটা কি আমাদের ডিএম এর মানটা বসাইছি, আমাদের এক্স স্কোয়ার তার একটা ছিল, তাহলে এক্স স্কোয়ার আর একটা ছিল, তার মানে ইন্টিগ্রেশন এখানে কি করবো 0 থেকে r x টু দি পাওয়ার 4 dx। তো এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো 2/5 m আর কি করতেছি 2/5 আসবে m আর স্কোয়ার, এখানে হবে r টু দি পাওয়ার 5। এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, ওই 5টাই নিচে লিখছি। তার মানে এখানে পাবো 2/5 m আর স্কোয়ার আসার কথা, এখানে কিউব আসলো কেন, দাঁড়াও দেখি, আমরা আবারও কোথাও ভুল করছি, দেখি আমরা কোথায় ভুল করছি। 4/3, দেখো তো একটা জিনিস কি ভুল করলাম, 4/3 পাই আর কিউব, তো 4/3 পাই আর কিউব, এখানে কি স্কোয়ার, হ্যাঁ এখানে কিউব, এটাও কত 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 কিউব, দ্যাট মিনস 2/5 পাই আর স্কোয়ার। বিশ্বাস করো ভাইয়া, এই সলিড স্ফিয়ার নিরেট স্ফিয়ার আর আমি যেভাবে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াইলাম, তুমি নিজে থেকে এখন বলতে পারবা যে তোমাকে এইভাবে কেউ মোমেন্ট অফ ইনার্শিয়া কেউ আজ পর্যন্ত তোমাকে কেউ শিখাইছে কিনা। একদম মন থেকে বলবা, একদম দিল থেকে বলবা যে তোমাকে কেউ শিখাইছে কিনা, এইভাবে তোমাদের এত সুন্দর করে মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝাইছে কিনা। আমি আশা করি যে এইভাবে তোমাদের আজ পর্যন্ত কেউ মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝায় নাই। আর যদি আমি বুঝাইয়া থাকি, আমার কাছ থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো, আর এই ক্লাসটা যদি তুমি নতুন দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর তোমার ওই বন্ধুর কাছে আমার এই ক্লাসটা পৌঁছায় দাও। এটাই আমার চাওয়া, যে তোমার ওই বন্ধুর কাছে আমার এই ক্লাসটা পৌঁছায় দাও যারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, যারা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছে না, ওই বন্ধুর কাছে আমার এই ক্লাসটা পৌঁছায় দাও। এটাই তোমার কাছে আমার দাবি থাকবে। তো ক্লাসটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা যে ক্লাসটা তোমার কেমন লাগছে। আর হোমওয়ার্কগুলো যদি না পারো আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো, অথবা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস, মজার জিনিস যেটা জানিও, সেটা হচ্ছে এই খাতা কলমের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আজকে তো প্রথম খাতা কলমে করাইলাম, এই খাতা কলমের ক্লাসটা তোমার কেমন লাগলো এটা একটু জানিও। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।